আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমরা কম্পারেটিং সেন্টেন্সের সকল গুরুত্বপূর্ণ নিয়মগুলোকে এক ক্লাসে আলোচনা করব। মোট হচ্ছে 17টা নিয়ম। এই নিয়মগুলো যদি তোমরা শিখে ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো ধরনের সমস্যা হবে না, কারণ এই 17টার ভিতর থেকে তোমাদের কমন চলে আসবে। সো তোমাদের কাজ যেটা হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে করা, নোট নেওয়া এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। বেশি বেশি প্র্যাকটিস না করলে তুমি হচ্ছে যতই নিয়ম শিখো পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবে না, সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না। তো চলো আমরা হচ্ছে বেশি কথা বাড়াবো না, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। প্রথমে আমাদের যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে টিল অ্যান্ড টিলের নিয়ম। তো দেখো, কমপ্লিটিং সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাদেরকে দুইটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে তোমাদেরকে অর্থটা ভালোভাবে বুঝতে হবে, কারণ অর্থ না বুঝলে তুমি কখনোই সেন্টেন্স কমপ্লিট করতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে তোমাকে স্ট্রাকচার বা নিয়ম মেনে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তুমি যেভাবে ইচ্ছা সেন্টেন্স কমপ্লিট করো, নো প্রবলেম, নাম্বার পেয়ে যাবে। বাট তোমার যদি স্ট্রাকচার না ঠিক থাকে, নিয়ম না মেনে তুমি যদি সেন্টেন্স কমপ্লিট করো তাহলে কিন্তু তুমি মার্ক পাবে না। সো আমাদের হচ্ছে প্রথমে চলো অর্থটা জেনে নিই। তো টিলের অর্থ কি? টিলের অর্থ হচ্ছে পর্যন্ত। যেমন ধরো, তুমি আর তোমার ফ্রেন্ড কোথাও এক জায়গায় যাওয়ার জন্য রেল স্টেশনে গিয়েছো। এখন স্টেশনে যাওয়ার পরে দেখলে যে টিকিটটা বাসায় রেখে এসেছো ভুলে। তো তখন তুমি তোমার ফ্রেন্ডকে বললে যে আমি ফিরে আসার আগ পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করো। এই যে সে ফিরে আসার আগ পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে বললো, এই পর্যন্ত অর্থে আমাদের টিল ব্যবহৃত হয়। সো নর্মালি তোমাদের পরীক্ষায় টিল থেকে কোয়েশ্চেন তেমন একটা আসবে না, ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে তোমাদের আনটিল থেকে। সো আনটিলটা একটু জেনে নিই। আনটিলটা দেখো, এই যে টিল রয়েছে না, টিলের সাথে একটা আন যুক্ত করে হয়ে গেল আনটিল। তো দেখো, কোনো একটা শব্দের শুরুতে যখন আমরা আন ইউজ করি, ইউএন এটা ইউজ করি, তখন তার অর্থটা নেগেটিভ হয়ে যায়, নেতিবাচক হয়ে যায়। যেমন বললাম টাই মানে কি? বাধা। তো আমি যদি বলি আনটাই, তখন অর্থ হয়ে যাবে খুলে ফেলা, মুক্ত করা, এমন না? আবার আমি যদি বলি এইবল মানে সক্ষম, আনএবল মানে অক্ষম, এরকম নেগেটিভ অর্থ দেয়। আন যখন কোনো শব্দের শুরুতে আসে, প্রিফিক্স, এটাকে প্রিফিক্স বলে, তখন সেটার অর্থ নেগেটিভ হয়। ওকে, সো আনটিল, টিলের পূর্বে আন যুক্ত করে হয়ে গেল আনটিল, তো অর্থটাও হয়ে যাবে আমাদের নেতিবাচক, হয়ে গেল যতক্ষণ পর্যন্ত না। ওকে, যতক্ষণ পর্যন্ত না। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, বললাম সে পড়তেই থাকলো যতক্ষণ পর্যন্ত না তার পড়া শেষ হলো। এই যে পড়া শেষ হওয়ার আগ পর্যন্ত সে যে পড়তেই থাকলো, যতক্ষণ পর্যন্ত না তার পড়া শেষ হলো, সে কি পড়তেই থাকলো না? এই যতক্ষণ পর্যন্ত না অর্থেই হচ্ছে আমাদের আনটিল ব্যবহৃত হয়। কি ব্যবহৃত? আনটিল ব্যবহৃত হয়। তো এখানে একটা বিষয় দেখো, টিলের শেষে হচ্ছে 2টা এল থাকে নর্মালি, তো আনটিলের শেষে থাকবে একটা এল। ওকে, আনটিল, UNTIL, এটা গুরুত্বপূর্ণ। সো দেখো, যদিও তোমাদের লাগবে না, কারণ পরীক্ষা তোমাদের এই আনটিল দেওয়াই থাকবে। ওকে, তারপরেও জেনে রাখো, যদি কখনো বাক্য তৈরি করতে হয় কাজে লাগবে। সো আমাদের স্ট্রাকচারটা কি হবে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে? দেখো, টিল আনটিলের পরে নর্মালি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি তোমরা জানো? সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, এরকম আর কি। সো টিল আনটিলের পরে নর্মালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তবে পূর্বের অংশে যদি V2 থাকে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, তাহলে পরবর্তী অংশ হচ্ছে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম হবে। এটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোয়েশ্চেনটা বেশি থাকবে। 1 হচ্ছে আনটিল থেকে থাকবে, আর 2 হচ্ছে এখানে স্ট্রাকচার, যেটা পূর্বের অংশ V2 হলে পরবর্তী অংশ V2 হয়, এটা তোমাদের কাজে লাগবে বেশি, এখান থেকে কোয়েশ্চেনটা আসবে। সো বোর্ড কোয়েশ্চেনটা দেখো, এখানে বলছে they continue to walk, তারা হাঁটতেই থাকলো until, যতক্ষণ পর্যন্ত না। তো সেন্টেন্সটা তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। আমি হচ্ছে আমার মতো করব, বাট তোমরা হচ্ছে নতুন আইডিয়া নিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো, আমাদেরকে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের প্রত্যেকটার হচ্ছে সেন্টেন্স আমি চেক করে বলবো যে এটা হয়েছে কি হয় নাই। তুমি কমেন্ট করে বলতে পারো, ভাই দেখেন তো এটা হয়েছে কিনা, আমি প্রত্যেকটা চেক করবো, কোনো সমস্যা নেই। সো এটা যেটা হবে যে নতুন আইডিয়া নিয়ে তোমরা সেন্টেন্স কমপ্লিট করবে নতুনভাবে, আবার তোমার এখানে কারেকশনটাও হয়ে গেল, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। ওকে, সো চলো আমরা এটা হচ্ছে কমপ্লিট করে ফেলি। they continue to walk until, যতক্ষণ পর্যন্ত না কি? তারা হাঁটতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না। তো দেখো, আমি বলি যে তারা হাঁটতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না তারা তাদের গন্তব্যে পৌঁছালো, এটা বলা যায়, তাই না? আবার আমি বলতে পারি তারা হাঁটতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না তারা ক্লান্ত হয়ে গেল, হতে পারে, তাই না? বিভিন্ন হতে পারে, তোমাদের মাথায় আরো নতুন নতুন আইডিয়া থাকতে পারে, তোমরা যেভাবে ইচ্ছা করো, কোনো সমস্যা নেই। সো আমরা কমপ্লিট করে ফেলি, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের গন্তব্যে পৌঁছালো। তো তারা দেই,
আচ্ছা, এখন পৌঁছানো ইংলিশ কি? রিচ। রিচ আমি লিখলাম রিচ। এখন কথা হচ্ছে এখানে ভার্বের কয় নম্বর ফর্ম হবে? দেখো এই যে আনটিলের পূর্বের অংশ কি রয়েছে? দে কন্টিনিউ টু ওয়াক। এখানে ভার্ব কোনটা? এই কন্টিনিউড। তো দেখতেই পাচ্ছ ইডি যুক্ত রয়েছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে এখানেও ভার্বের 2 নম্বর ফর্ম হবে, হবে রিচ। আনটিল দে রিচ, তাদের গন্তব্য, তাদের ইংলিশ দেয়ার, আর গন্তব্য ডেস্টিনেশন। ওকে, ডেস্টিনেশন। সো এইভাবে হয়ে গেল। আবার আমি যদি বলি যতক্ষণ পর্যন্ত না তারা ক্লান্ত হয়ে গেল, তারা ক্লান্ত হয়ে গেল, তখন কি হবে? দেখো তারা, তাহলে আমরা প্রথমে লিখি দেই। এখন ক্লান্ত হওয়া ইংলিশ কি? দেখো ক্লান্ত হওয়া ইংলিশ হচ্ছে গেট টায়ার্ড। আবার রাগান্বিত হওয়া গেট অ্যাংরি। ক্ষুধার্ত হওয়া গেট হাংরি। তারপর হচ্ছে হতাশ হওয়া গেট ডিসঅ্যাপয়েন্টেড। এরকম গেটের পরে কোন একটা অ্যাডজেক্টিভ ইউজ করলে হওয়া অর্থ আসে, এরকম আর কি। সো দেখো আনটিল দেই আমরা বললাম, এখানে হবে কিন্তু গট। গেটের V2 হচ্ছে গট। আনটিল দেই গট টায়ার্ড। ওকে, TIRED, টায়ার্ড। সো দে কন্টিনিউ টু ওয়াক আনটিল দে গট টায়ার্ড। হয়ে গেল, সেন্টেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। তো 2 নম্বর কি রয়েছে দেখো, এটা খুবই সহজ এবং সিম্পল। এটা একটু ভালো করে দেখো। সেটা হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে দেখো যাতে। এটার অর্থ কি? যাতে। এটা দ্বারা কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। যেমন আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে সে কঠিনভাবে পড়াশোনা করছে যাতে সে পরীক্ষায় A+ পেতে পারে, তাহলে সে কোন উদ্দেশ্যে কঠিনভাবে পড়াশোনা করছে, কঠোরভাবে পড়াশোনা করছে দিন রাত এক করে? তার উদ্দেশ্যটাকে এখানে A+ পাওয়া। তাহলে এখানে কি যাতে উদ্দেশ্য, যাতে অর্থ দিচ্ছে, আবার উদ্দেশ্য বোঝাচ্ছে। সে কঠিনভাবে পড়াশোনা করছে যাতে সে পরীক্ষায় A+ পেতে পারে। যাতে অর্থ আসছে, আবার উদ্দেশ্য বোঝাচ্ছে। এমন হলে আমাদের সেখানে মানে এমন অর্থ হচ্ছে আমাদের সো দ্যাট, ইন অর্ডার দ্যাট ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে এটা যদি বাক্যে থাকে তাহলে কিভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব? দেখো সো দ্যাট, ইন অর্ডার দ্যাটের পূর্বের অংশটা যদি আমাদের প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স মানে কি? ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে আমরা সাবজেক্টের পরে ক্যান নেব। ওকে, এরপর হচ্ছে যদি পূর্বের অংশটা পাস্ট টেন্স হয়, পাস্ট টেন্স মানে কি? V2। যদি V2 হয় তাহলে এই যে ক্যান আছে না, ক্যানের V2 হচ্ছে কুড। এই কুড আমরা নিব সাবজেক্টের পরে। তো এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা তোমাদের এইচএসসি ইংলিশে যত গ্রামার নিয়ে আলোচনা করবো, এখানে আসলে ফিউচার টেন্সের কোনো মূল্য নাই। তার মানে হচ্ছে তোমাদের এখানে থাকবে হচ্ছে 2টা টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট না হয় পাস্ট। 2টা, প্রেজেন্ট অথবা পাস্ট। ফিউচারের কোনো মূল্যই নাই, ভ্যালু নাই এখানে। সো তাহলে কি? সো দ্যাট, ইন অর্ডারের পূর্বে 2টা টেন্সের যে কোনো একটা থাকবে প্রেজেন্ট। এখন প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান, আর পাস্ট টেন্স থাকলে কি? কুড। আবার তোমরা সহজে এভাবে মনে রাখতে পারো, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এটা সম্পর্কই হচ্ছে ক্যান এবং কুডের সাথে। সো প্রেজেন্ট টেন্স হলে ক্যান, পাস্ট টেন্স হলে কুড, এভাবে মনে রাখতে পারো। ওকে, সামনে তোমাদের আরো থাকবে সো ড্যাশ ড্যাশ দ্যাট, 2টা থাকবে আরো। তো সেখানেও হচ্ছে ক্যান কুডের কায়দা। ওকে, সো তোমরা একবার মনে রাখতে পারলে পরবর্তীগুলো বুঝতে সহজ হবে, এজন্য আর কি বলে দিলাম। সো বোর্ড কোয়েশ্চেন দেখো, the martyrs, শহীদেরা, laid down their lives, lay down one's life, এটার অর্থ হচ্ছে জীবন উৎসর্গ করা। তাহলে এখানে অর্থ হবে যে শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছিল in 1971, 1971 সাল, 1971 সালের কথা বলছে। তারা বলছে they did it so, তারা এটা করেছিল। they did it, তারা এটা করেছিল। এটা করা মানে কি? তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল so that, যাতে। আচ্ছা, তাহলে তারা কোন উদ্দেশ্যে জীবন উৎসর্গ করেছিল? যখনই দেখবা যে সো দ্যাট রয়েছে, তখন তুমি এরকম কোশ্চেন করবে যে কোন উদ্দেশ্য করেছিল, কোন উদ্দেশ্যে করছে বা করেছিল, এরকম আর কি। সো তারা কোন উদ্দেশ্যে তাদের জীবনকে উৎসর্গ করেছিল? বলো। এটা কিন্তু খুবই সহজ, আমরা বলতে পারি এভাবে, তোমাদের মাথায় আরো আইডিয়া থাকতে পারে। সো আমরা এভাবে বলতে পারি, তারা হচ্ছে তাদের জীবনকে উৎসর্গ করেছিল যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি, তাই না? একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য তারা কি যুদ্ধ করেছিল, তাদের জীবনকে বিলিয়ে দিয়েছিল। অথবা আমরা বলতে পারি যে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছিল যাতে তারা দেশকে স্বাধীন করতে পারে। বিভিন্নভাবে করা যায়, তাই না? সো আমরা করে ফেলে একটা দিয়ে, যে কোনো একটা দিয়ে করি, কারণ অনেকগুলো নিয়ম তো। আমরা হচ্ছে মোট 17টা নিয়ম নিয়ে আলোচনা করব। এইগুলো ধরো ফুল ক্লাসটা দেখলে একটু বড় হবে ক্লাসটা, বাট ফুল ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করে একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসার সম্ভাবনাই নেই, তোমার সবগুলোই কমন চলে আসবে। ওকে, সো কমপ্লিটিং সেন্টেন্সে তুমি ফুল মার্ক পাবে। সো they did it so, তারা এটা করেছিল যাতে আমরা একটা স্বাধীন দেশ পেতে পারি। আমরা তাহলে হবে উই। আচ্ছা,
এখন কথা হচ্ছে ক্যান হবে নাকি কুড হবে। তো দেখো এখানে আমাদের আসলে কি রয়েছে, ডিড রয়েছে। ডিড কি ভার্বের 2 নম্বর ফর্ম, তাই না? সো আমাদের এখানে হবে কুড, সো দ্যাট উই কুড, কারণ পাস্ট টেন্স থাকলে মানে V2 থাকলে সেখানে কুড নিতে হয়। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। সো এখানে কি হবে, they did it so that we could, তাহলে স্বাধীন দেশ পেতে পারি। তাহলে পাওয়া ইংলিশ কি, গেট, সো দ্যাট we could get একটি এন, স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়ে গেল। অথবা তোমরা বলতে পারো যাতে তারা দেশকে স্বাধীন করতে পারে। আমি একটু বলে দিচ্ছি, তখন হবে এরকম যে so that they could liberate the country অথবা their motherland, এরকম আর কি। ওকে, তো এটা না বুঝতে পারলে জানাবে, বাট তোমরা বিভিন্নভাবে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারো। এটা খুবই সহজ ছিল, আমরা এটা বেশি দেখবো না, এটা একটু দেখবো। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ তোমাদের হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আসে একটু বেশি। ওকে, সো একটু ভালোভাবে দেখো। উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়। সো কিন্তু উইথ এ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তার মানে এই যে বললাম সো দ্যাট, ইন অর্ডার দ্যাট দ্বারা কি উদ্দেশ্য বোঝায়, তো উইথ এ ভিউ টু দ্বারা উদ্দেশ্য বোঝায়। তো এখানে পার্থক্য কি, আমরা সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের যে ভার্বটা নিব সেই ভার্বের সাথে সরাসরি আইএনজি যুক্ত হবে, মানে এখানে কোনো সাবজেক্ট বসবে না। ওকে, সো চলো আমরা হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি। বোর্ড কোশ্চেন দেওয়া রয়েছে, মিস্টার জন ইজ ভেরি ইন্টারেস্টেড ইন ট্যুরিজম। মিস্টার জন হচ্ছে এই ট্যুরিজমে আগ্রহী, মানে সে ট্যুরিজম ভালোবাসে। এখন ট্যুরিজম কি, এটা দেখো না, আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ট্যুরে যাই, বিভিন্ন স্পট ঘুরতে যাই, তার সৌন্দর্য দেখতে যাই। ওকে, বা আমাদের হচ্ছে একঘেয়েমি এটাকে কাটাতে চাই, একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা ট্যুর দিই, তাই না? বন্ধুদের সাথে আমরা ট্যুর দিই। সো সে হচ্ছে এই ট্যুর মানে এই ট্যুরিজম পছন্দ করে, মানে হি ইজ ইন্টারেস্টেড ইন ট্যুরিজম, সে ট্যুরিজমটা পছন্দ করে, ঘুরতে পছন্দ করে আর কি। হি ওয়ান্টস টু ভিজিট বাংলাদেশ, সে বাংলাদেশ ভিজিট করতে চায় উইথ এ ভিউ টু, যাতে, তাহলে সে কি উদ্দেশ্যে বাংলাদেশ ভিজিট করতে চায়? দেখো মিস্টার জন নাম দেখে বুঝতে পারছো সে বাঙালি কেউ না, তাই না? বিদেশি কেউ একজন হবে। সো সে ট্যুরিজম পছন্দ করে, ট্যুর দিতে পছন্দ করে, তাহলে সে বাংলাদেশ ভিজিট করতে চায় যাতে, কোন উদ্দেশ্যে সে বাংলাদেশ ভিজিট করতে চায়? আমরা এখানে বলতে পারি যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বা দেখার জন্য সে বাংলাদেশ ভিজিট করতে চায়, তাই না? হয়ে গেল। তাহলে উপভোগ করতে, তো যাতে, উপভোগ করা ইংলিশ কি, সে বাংলাদেশ ভিজিট করতে চায় যাতে সে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। তো এখানে কি হবে, আমাদের যে উপভোগ করা ইংলিশ কি, এনজয়। এখন একটা আইএনজি যুক্ত করে দেব, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। উইথ এ ভিউ টু এনজয়িং প্রাকৃতিক সৌন্দর্য, তাহলে কি হবে, দ্য ন্যাচারাল beauty, BEAUTY, the natural beauty of Bangladesh, BANGLADESH, Bangladesh হয়ে গেল। যে he wants to visit Bangladesh with a view to enjoying the natural beauty of Bangladesh হয়ে গেল, খুবই সহজ। ওকে, আশা করি তোমাদের এখানে কোনো ঝামেলা হবে না। তো আমাদের রুল নাম্বার 3 কি বলছে, I wish I, আর একটা হচ্ছে would that। তো নরমালি তোমাদের অনেক সময় এই আইটা দেওয়া থাকবে না, ধরো পরীক্ষা দিয়ে দিবে I wish, তখন তোমাদের যেটা করতে হবে, I wish এর পরে একটা কি করতে হবে, I যুক্ত করে দিতে হবে, তোমাদের নিজ দায়িত্বে এটা করে দিতে হবে। সো I wish I আর would that দুইটার অর্থই কি, প্রথমে অর্থ বুঝতে হবে, তাই না? এরপরে স্ট্রাকচার, আগে অর্থ। কোনো সময় না বুঝে কোনো গ্রামার শিখবে না। ওকে, সবসময় চেষ্টা করবে অর্থটা আগে বুঝবো, এরপরে আমি স্ট্রাকচারটি শিখবো, এরপরে হচ্ছে আমি বুঝে আমি কমপ্লিট করব বা গ্রামারটা করব। কখনো না বুঝে কোনো কিছু করবে না, বোঝার চেষ্টা করবে আগে। সো দেখো অর্থটা আমরা একটু বুঝি। কোনো কিছু করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝায়। যেমন আমরা অনেক সময় আকাঙ্ক্ষা করি না, যদি আমি শিশু হতাম, এরকম করি না, যদি আমি শিশু হতাম। আমি বলি যদি পাখি হতাম, যদি অনেক টাকা উপার্জন করতে পারতাম, মানে এই যে আকাঙ্ক্ষা করি, একটা অবাস্তব আকাঙ্ক্ষা কল্পনা করি। হ্যাঁ, এই কল্পনা করতে গিয়েই আমরা হচ্ছে I wish I আর would that ব্যবহার করি। বুঝতে পেরেছো? I wish I, would that দ্বারা এরকম কোনো কিছু করা বা হওয়ার আকাঙ্ক্ষা বোঝায়। সো আমাদের যেটা করতে হবে, দেখো
আই উইশ আই উড দ্যাট, এটার পরে হচ্ছে দুইটা ভাব বসতে পারে, একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে কুড। দুইটা ভাব বসতে পারে, একটা হচ্ছে ওয়ার আর একটা হচ্ছে কুড। এখন কথা হচ্ছে যে কোনটা কোথায় বসাবো, তাই না? এটা তোমার উপর ডিপেন্ড করে, তুমি যেমন অর্থ নিবে তেমন হচ্ছে তোমাকে ভাবটাও নিতে হবে। তো ওয়ার হচ্ছে যখন হওয়া অর্থ হবে, হওয়া অর্থ, নর্মাল হচ্ছে হতাম, হতাম সরি হতাম, যখন হতাম অর্থ করবে তখন হচ্ছে, আবার হতাশ লিখে ফেললাম, এত হতাশা। আচ্ছা, হতাম যখন অর্থ করবে তখন। আর কুড, কুড হচ্ছে যখন করা অর্থ হবে, নর্মালি হচ্ছে পারতাম, করতে পারতাম, কোনো কিছু একটা করতে পারতাম, এরকম যখন করার আকাঙ্ক্ষা করবে তখন হবে এরকম। ওকে, সো আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দিই, এটা তোমাদের বোঝার দরকার আছে, কারণ অনেক সময় তোমাদের ঝামেলা হয়। যেমন আমি বললাম আই উইশ আই, তো আমি এখানে করব যদি আমি শিশু হতাম, মানে যদি শিশু হতাম, যদি শিশু হতাম, তাহলে এই যে আমি এখানে বলছে কি হওয়া, তাই না? হওয়া অর্থ করছি না, যদি শিশু হতাম, হতাম। সো এখানে আমাদের কি নিতে হবে? হওয়া অর্থে এই যে ওয়ার, ওয়ার মানে হচ্ছে এটা হওয়া, হতাম অর্থ করছে, এর জন্য আমাদের হবে আই উইশ আই ওয়ার এ চাইল্ড, যদি আমি শিশু হতাম। তার মানে দেখো, যদি তুমি কোনো ব্যক্তি বা বস্তু হওয়ার আকাঙ্ক্ষা করো, হ্যাঁ, যেমন হওয়ার আকাঙ্ক্ষা করো, তখন তোমার সেখানে ওয়ার নিতে হবে। আর তুমি যদি কোনো কিছু করতে পারার আকাঙ্ক্ষা করো, যদি এটা করতে পারতাম, ওটা করতে পারতাম, তাই না? যদি আমি অনেক টাকা উপার্জন করতে পারতাম, যদি হচ্ছে গরিবদের সাহায্য করতে পারতাম, এরকম আর কি, যদিটা বোঝানোর স্বার্থে আমি ইউজ করছি বারবার। ওকে, দেখো এরকম করার আকাঙ্ক্ষা যদি করো তখন হবে তোমার কুড, যদি তুমি হওয়ার আকাঙ্ক্ষা করো তখন হবে ওয়ার, কোনো ব্যক্তি বা বস্তু হওয়ার আকাঙ্ক্ষা করো, এটা আর কি। যেমন আমি বললাম, এটা বোঝানোর স্বার্থে আরেকটু বলি, যেমন আই উইশ আই, তো আমি এখানে অর্থ করব যদি অনেক টাকা উপার্জন করতে পারতাম, তো আই উইশ আই পারতাম, করতে পারতাম, যে করার আকাঙ্ক্ষা করছি না, তো কি হবে এখানে? কুড হবে। আই উইশ আই কুড, উপার্জন করা আর্ন, অনেক টাকা, আর না লিখি আ লট অফ মানি আর কি। ওকে, তো বুঝতে পেরেছো? করার আকাঙ্ক্ষা কুড, হওয়ার আকাঙ্ক্ষা ওয়ার, এটা আর কি। সো আশা করি তোমাদের এটা নিয়ে ঝামেলা হবে না। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বোর্ড কোয়েশ্চেন দেখো, আই উইশ আই, আই উইশ আই ড্যাশ, কিছু একটা সে হওয়ার আকাঙ্ক্ষা এখানে করছে। আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, আই উড এক্সপ্রেস, আমি প্রকাশ করতাম, মাই ফিলিংস, আমার আবেগ, আমার অনুভূতি, ঠিক আছে, এগুলো আমি প্রকাশ করতাম ইন মাই পোয়েমস, আমার কবিতায়। তাহলে সেখানে কবিতার কথা বলছে, তো এখানে সে কি হওয়ার আকাঙ্ক্ষা করছে বলো তো? কবিতার কথা বললাম না, যদি আমি কিছু একটা হতাম তাহলে কবিতায় আমার ফিলিং গুলো আমি প্রকাশ করতাম, এক্সপ্রেস করতাম। তো সেখানে কবি হওয়ার আকাঙ্ক্ষা করছে। তো দেখো, সে একটা ব্যক্তি হওয়ার আকাঙ্ক্ষা করছেন, এখানে কবি একটা ব্যক্তি। সো হওয়ার আকাঙ্ক্ষা কি হবে? আই উইশ আই ওয়ার হবে তখন। ওকে, আই উইশ আই ওয়ার আ পোয়েট, হয়ে গেল। আই উইশ আই ওয়ার আ পোয়েট, কবি হতাম, যদি কবি হতাম, আই উড এক্সপ্রেস মাই ফিলিংস ইন মাই পোয়েমস, আমার কবিতায় আমি আমার ফিলিং গুলো এক্সপ্রেস করতাম, প্রকাশ করতাম। সো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে তোমাদের বোঝানোর স্বার্থে। তো দেখো এখানে কি হবে, যে মাই চাইল্ডহুড ওয়াজ ফুল অফ জয়েস অ্যান্ড হ্যাপিনেস, আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে ভরা। সো উড দ্যাট, যদি কোনো কিছু একটা হতে পারতাম। তোমরা এখানে বুঝতে পারছো যে সে কি হওয়ার আকাঙ্ক্ষা করছে। সে শুরুতে বলে দিচ্ছে, ধরো সে এখন বড় হয়ে গেছে, তো সো তার লাইফে হয়তো অনেক হতাশা, অনেক কষ্ট দুঃখ, তাই না? বড় হলে মানুষের কষ্ট দুঃখ এগুলো বাড়ে, হতাশা বাড়ে, হ্যাঁ। কিন্তু শৈশবে যেটা হয় একেবারে চিন্তা ফ্রি, এই খাওয়া দাওয়া, খেলাধুলা, ঘোরাফেরা, এরকম আর কি, খুব জয় এবং হ্যাপিনেসের একটা লাইফ। সো তো সে এখন বড় হয়ে গেছে, তো বড় হয়ে সে আকাঙ্ক্ষা করছে, বলছে যে আমার শৈশবটা ছিল আনন্দ এবং সুখে ভরা। তাহলে সেখানে কি হওয়ার আকাঙ্ক্ষা করছে? শিশু হওয়ার আকাঙ্ক্ষা করছে, তাই না? আবার শিশু হওয়ার আকাঙ্ক্ষা করছে। তো উড দ্যাট, এখানে কি হবে? উড দ্যাট, যদি আমি আবার শিশু হতাম, তাহলে হওয়া ইংলিশ কি? ওয়ার না? উড দ্যাট আই ওয়ার আ চাইল্ড, চাইল্ড अगेन, AGAIN अगेन। তাহলে কি হলো? আমার শৈশব ছিল আনন্দ এবং সুখে ভরা, যদি আবার শিশু হতে পারতাম। বুঝতে পেরেছো?
এরকম আর কি। সো হিন্ট দেওয়া থাকবে তোমাদের বাক্যে, বুঝতেই পারবে যে এখানে আসলে কি বলছে, কি করতে হবে। দেয়ার আর সো মেনি পুয়ার পিপুল ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক গরিব মানুষ রয়েছে। আই উইশ, এখানে দেখো আই দেওয়া নাই, তো দিয়ে নিতে হবে এখানে আই উইশ আই। সো আই উইশ আই কিছু একটা করা বা হওয়ার আকাঙ্ক্ষা করছে নর্মালি। তো এখানে সে বলেছে যে দেশে অনেক গরিব মানুষ, তাহলে সেখানে কিছু একটা করার আকাঙ্ক্ষাই করছে, তাই না? তো এখানে বলতেছে দেশে অনেক অনেক গরিব মানুষ, তাহলে সেখানে আমরা বলতে পারি যে কি বলছে, যে দেশে, আমাদের দেশে অনেক গরিব মানুষ। আই উইশ আই, যদি আমি বলতে পারি যদি আমি গরিবদের সাহায্য করতে পারতাম। এই যে সাহায্য করতে পারার আকাঙ্ক্ষা করছে, তাই না? এই যে করার আকাঙ্ক্ষা করছে, তাহলে এখানে আমাদের কুড হবে, তাই না? আই উইশ আই কুড, আই কুড গরিবদের সাহায্য করতে পারতাম। সো আই উইশ আই কুড, সাহায্য করা ইংলিশ কি? হেল্প, হেল্প দা পুর, গরিবদের সাহায্য করতে পারতাম, অথবা আই কুড হেল্প দেম, দেম দিলেও হবে, নো প্রবলেম। সো আই কুড হেল্প দ্য, আই উইশ আই কুড হেল্প দ্য পুর, যদি আমি গরিবদের সহায়তা করতে পারতাম। করার আকাঙ্ক্ষা করছি, এর জন্য আমরা এখানে কুড দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এটা খুবই সহজ। এটার অর্থ কি? এখনই সময়, এখনই উপযুক্ত সময়। যেমন ধরো তোমাদের যাদের সামনে পরীক্ষা, তো দেখো তোমাদের যাদের সামনে পরীক্ষা, এখন যদি আগে আগে তোমাদের অর্থটা বলি, এখনই সময়, এখনই উপযুক্ত সময়। তো এটার অর্থ কি? এটা দ্বারা আসলে কি বোঝায়? ধরো কোন একটা কাজ তোমার এখনই করার উপযুক্ত সময়, মানে এখন যদি তুমি না করো তাহলে তুমি ভবিষ্যতে করার আর সুযোগ নাও পেতে পারো, করার আর সুযোগটা হয়তো থাকবে না। তার মানে কি তোমার কাজটা এখনই করা উচিত, বা তোমার এখনই উপযুক্ত সময় হচ্ছে ওই কাজটা করা, যেটা এখন না করলে ভবিষ্যতে আর করার কি হয়তো সুযোগ থাকবে না, তাই না? তখন এখন হচ্ছে আমরা একটা অর্থ দিই, তোমাদের যাতে ধরো সামনে পরীক্ষা রয়েছে, তোমরা যদি এখন, তার মানে কি তোমাদের সামনে পরীক্ষা, তো পরীক্ষা একটা ভালো রেজাল্ট করার জন্য তোমার এখনই উপযুক্ত সময় আছে পড়াশোনা করা। ওকে, এখন তুমি যদি এই উপযুক্ত সময়টা কাজে না লাগাও, পড়াশোনা না করো, তো পরীক্ষায় ধরো খারাপ করে ফেলেছো, প্লাস পাও নাই, তখন তোমার কি করতে হবে? আফসোস করতে হবে, তাই না? কারণ তুমি উপযুক্ত সময়টা কাজে লাগাও নাই। ওকে, সো এটার অর্থ হচ্ছে এখনই সময়, এখনই উপযুক্ত সময়, মানে এখনই কোনো একটা কাজ করার উপযুক্ত সময়, একদম পারফেক্ট টাইম। এই অর্থে হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, তো এখন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে আমরা কিভাবে সেন্টেন্সটা কমপ্লিট করব? যদি আমাদের সাবজেক্ট না থাকে, মনে করো সাবজেক্ট নাই সেন্টেন্সে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট নাই, তখন কি করবে? টু প্লাস ভার্ব দিয়ে তোমরা সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলতে পারবে। আবার যদি দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে তোমাদের কিন্তু টু প্লাস ভার্ব নিলে হবে না, তখন তোমাদের সাবজেক্টের পরে যে ভার্বটা নিবে সেটা 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। বুঝতে পেরেছো? তো দেখো এখানে বলছে করাপশন ইজ এ কার্স, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, দ্য গভর্নমেন্ট, সরকারের। তো দেখো এখানে কি হবে? যে দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ, দুর্নীতিতে ছেয়ে গেছে সারা দেশ, তো বলছে এখনই উপযুক্ত সময় সরকারের। তো দেখো সরকারের এখন কি উপযুক্ত করার সময়, এখন কি করার উপযুক্ত সময়? দুর্নীতি বন্ধ করার বা প্রপার স্টেপ নেওয়ার, পদক্ষেপ নেওয়ার, তাই না? কারণ যদি প্রপার স্টেপ বা পদক্ষেপ না নেয় তাহলে দেশটাকে আরো অবনতির দিকে এগিয়ে যাবে, এমন আর কি। সো এখানে দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম রয়েছে আর কি। সো ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টটা দেওয়া রয়েছে দ্য গভর্নমেন্ট, তাহলে আমাদের যেটা করতে হবে এই ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে, যে ভার্বটা আমরা নিব। তাহলে দুর্নীতি হচ্ছে অভিশাপ, এখনই উপযুক্ত সময় সরকারের দুর্নীতি বন্ধ করা। তো বন্ধ করা ইংলিশ কি? স্টপ, স্টপ। তো ভার্বের 2 নম্বর ফর্ম হবে স্টপড, দ্য গভর্নমেন্ট স্টপ করাপশন, এখানে করাপশনটা দিয়ে দিলে। ওকে, এভাবে। অথবা তুমি বলতে পারো এখনই উপযুক্ত সময় সরকারের প্রপার স্টেপ নেওয়ার। তো নেওয়া ইংলিশ কি? টুক, মানে টেক আর কি, কিন্তু ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে, তো এর জন্য ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট টুক, তারপর বললাম প্রপার স্টেপস, মানে প্রপার স্টেপস মানে কি? যথাযথ পদক্ষেপ। তো টু প্রপার স্টেপস আগেইনস্ট মানে বিরুদ্ধে, আগেইনস্ট ইট মানে করাপশন। তাহলে এখনই উপযুক্ত সময় সরকারের এটার বিরুদ্ধে, মানে করাপশনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটা একেবারে জটিল না, খুবই সহজ। এরপরে দেখো কি রয়েছে? অ্যাজ ইফ অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে মনে হয় যেন, এটা খুবই সহজ। তো আমি যদি উদাহরণ দিই, মনে হয় যেন, আমি বললাম সে এমন ভাবে কথা বলে, মনে হয় যেন
সে সব কিছুই জানে, পৃথিবীর সব কিছুই সে একাই জানে। আবার আমি বললাম সে এমন আচরণ করে, এমন বিহেভ করে, মনে হয় যেন সেই একমাত্র পৃথিবীর ভালো মানুষ আর দুনিয়ার সবাই খারাপ। ওকে, এরকম আর কি। সো মনে হয় যেন, এরকম অর্থ দিবে। অ্যাজ ইফ, অ্যাজ দো, এটার অর্থ হচ্ছে মনে হয় যেন। আচ্ছা, আর সিন্স কি? সিন্স এর অর্থ হচ্ছে অনেক সময় হয়ে গেছে বোঝাতে। আমি বললাম অনেক দিন হয়ে গেছে যে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম লাস্ট, অথবা বলতে পারো অনেক সময় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ট্যুরে গিয়েছিলাম, এরকম আর কি বলতে পারো, অনেকভাবে বলতে পারো। সো কথা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে কি করবো? অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স এর পূর্বে যে সেন্টেন্সটা থাকবে সেটা যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে আমাদের কি করতে হবে? সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স নিতে হবে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। আবার যদি হচ্ছে পাস্ট টেন্স হয় পূর্বেরটা, তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট। দেখো আমি কিন্তু আগেও একবার বলেছিলাম, আমাদের গ্রামার যে শিখবো এখানে ফিউচারের কোনো ভ্যালু নাই, এখানে হচ্ছে তোমাদের প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স, এই দুইটাই থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে। সো প্রেজেন্ট টেন্স থাকলে কি? প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট নিব আর কি, আর পাস্ট টেন্স রয়েছে, ফিউচার তো নিতে পারবো না, তাহলে পাস্ট পারফেক্ট নিতে হবে। এরকম আর কি, সহজে মনে রাখতে পারো। আমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনটা সলভ করি, খুবই সহজ। সাব্বির খান ইজ এ কোয়াক। সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস, সে এমন আচরণ করে, অ্যাজ ইফ মনে হয় যেন। তো এখানে কি বলতেছে যে সাব্বির খান হচ্ছে একজন হাতুড়ে ডাক্তার, তো বলতেছে সে এমন ভাবে আচরণ করে বা এমন আচরণ করে মনে হয় যেন সে কিছু একটা। তো সে কিছু একটা কি, সেটাই আমাদের আর কি এখানে লিখতে হবে। তো দেখো হাতুড়ে ডাক্তার, প্রথমে বলছে সে হচ্ছে হাতুড়ে ডাক্তার, তাহলে সে কেমন আচরণ করতে পারে? বলো সেন্টেন্সটা তোমরা কমপ্লিট করো। আমরা বললাম যে সে একজন হাতুড়ে ডাক্তার, সে এমন ভাবে আচরণ করে মনে হয় যেন সে একজন MBBS ডাক্তার, তাই না? খুব সহজভাবে হয়ে গেল। অথবা বলতে পারি সে একজন স্পেশালিস্ট ডক্টর, এরকম বলতে পারি। সো হি বিহেভস অ্যাজ ইফ হি। এখন একটা বিষয় দেখো, এখানে আমাদের কি নিতে হবে? মনে হয় যেন সে হয় একজন MBBS ডাক্তার, হয়। তো এখানে পূর্বের অংশটা আমাদের কোন টেন্স রয়েছে? ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের এখানে যে ভার্বটা নেব সেটা 2 নম্বর ফর্ম নিতে হবে, তাই না? সো হওয়া ইংলিশ কি? am is are মানে হওয়া, এটার 2 নম্বর ফর্ম হচ্ছে was were। am is are হচ্ছে 1 নম্বর ফর্ম V1, আর was were হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। এখন কথা হচ্ছে হি রয়েছে, তাই বলে কি আমরা এখানে was নিব? না, was নিলে ভুল হবে। দেখো ভাইয়া, যে আই উইশ আই পড়েছিলাম না, এই যে উইশ, তারপরে উড দ্যাট, এরপর হচ্ছে এটা নোট লিখে রাখতে পারো, উইশ, উড দ্যাট, আরেকটা কি অ্যাজ ইফ। এগুলোর পরে যদি তোমার বি ভার্ব বসানো লাগে, মানে am is are was are বসানো লাগে, তো সবসময় ওয়ারই হবে, অন্য কোনো ভাব হবে না। এখানে হি হচ্ছে সিঙ্গুলার বলে যে was দিয়ে দেবে, এরকম দিলে কিন্তু হবে না। ওকে, উইশ, উড দ্যাট, অ্যাজ ইফ, এগুলোর পরে ওয়ার বসে। তাহলে am is are, এটার পাস্ট ফর্ম হচ্ছে আমরা এখানে নিব ওয়ার, অ্যাজ ইফ হি ওয়ার। একজন, মনে হয় যেন সে একজন MBBS ডাক্তার, সে ওয়ার হয় an MBBS ডক্টর। আমরা এখানে লিখলাম ডক্টর, মনে হয় যেন সে একজন MBBS ডক্টর। ওকে, হয়ে গেল, তাই না? এবার হচ্ছে কি, আই ক্যান রিকল হিজ নেম, আমি তার নাম স্মরণ করতে পারছি না, মনেই করতে পারছি না। ইটস লং সিন্স, অনেক দিন হয়ে গেছে। তো দেখো, কখন একটা মানুষ কোন একজন ব্যক্তির নাম স্মরণ করতে পারে না বা রিকল করতে পারে না, কখন? যখন মনে করো যে অনেক আগে দেখা করেছে, তো অনেক আগে দেখা হয়েছিল কোথাও এক জায়গায়, সো এখন আর মনে আসতেছে না নামটা, কারণ অনেকদিন দেখা হয় নাই, সাক্ষাৎ হয় নাই, কথাবার্তা হয় নাই, এরকম আর কি। সো এখানে সেটাই হবে যে আমি তার নাম স্মরণ করতে পারছি না, অনেক দিন হয়ে গেছে, আমরা বলতে পারি তার সাথে শেষ দেখা করেছিলাম, তার সাথে সাক্ষাৎ করেছিলাম। ইট ইজ লং সিন্স আমি সাক্ষাৎ করেছিলাম, তাহলে আই মানে আমি, সাক্ষাৎ করা ইংলিশ কি? মিট। এখন এখানে দেখো রয়েছে ইজ, মানে ভার্বের 1 নম্বর ফর্ম, তার মানে আমাদের এখানে ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে, মানে পাস্ট ইনডিফিনাইট। সো আই মিট এর পাস্ট হচ্ছে মেট, আই মেট, তার সাথে হিম, আই মেট হিম, আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম, এতটুকু দিলেও হবে। বা তুমি যদি শেষে একটা লাস্ট যুক্ত করে দাও, তখন অর্থ হবে যে আমি তার সাথে শেষ সাক্ষাৎ করেছিলাম। আই ক্যান রিকল হিজ নেম, ইটস লং সিন্স আই মেট হিম লাস্ট। বুঝতে পেরেছো?
আচ্ছা, এরপরে দেখো তো কি রয়েছে, লেস্ট রয়েছে আমাদের, লেস্ট। তো লেস্টের অর্থ কি? লেস্টের অর্থ হচ্ছে নয়তো অথবা নতুবা। অর্থটা আগে বুঝতে হবে, তাই না? আমি বললাম যে ভালো করে পড়াশোনা করো, নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো। এই যে নয়তো অর্থ দিচ্ছে। আবার মানে ভালো করে পড়াশোনা না করলে কিছু একটা হবে আর কি, এরকম অর্থ দিচ্ছে। আবার আমি বললাম যে দ্রুত হাঁটো, নয়তো ক্লাসটা মিস করে ফেলতে পারো। তার মানে দ্রুত না হাঁটলে কি হবে? ক্লাসটা মিস হয়ে যাবে, তাই না? তার মানে দ্রুত হাঁটো, নয়তো ক্লাসটা মিস করে ফেলতে পারো। এই যে নয়তো অর্থ দিচ্ছে, এই অর্থে আমাদের লেস্ট ব্যবহৃত হয়। এখন লেস্ট যদি আমাদের থাকে এবং সেই সেন্টেন্সটা আমাদের কমপ্লিট করতে হয়, তখন কি হবে দেখো, আমাদের হচ্ছে সাবজেক্টের পরে শুড অথবা মাইট যে কোনো একটা নিতে হবে। যে কোনো একটা নিলে হবে। নর্মালি মাইট নিলে হয়, শুড নিলেও হয়, যে কোনো একটা নিলেই হয় আর কি। সো বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ করি। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আমার মনে হয় তুমি নিয়মিত পড়াশোনা করো না, মানে তুমি হচ্ছে পড়ালেখায় নিয়মিত না, রেগুলার না। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, লেস্ট নয়তো। তাহলে এখানে কি হবে, যে বলছে যে মনোযোগী হও, নয়তো কি হতে পারে? তো নিয়মিত পড়াশোনা করে না, এখন যদি মনোযোগী না হয় তাহলে কি হতে পারে? সে পরীক্ষায় ফেল করতে পারে, তাই না? ফেল করতে পারে। সো আমরা দিতে পারি বি অ্যাটেন্টিভ, পড়ালেখায় মনোযোগী হও, নয়তো তুমি পরীক্ষায় ফেল করতে পারো। তুমি, তাহলে কি হবে? ইউ। এখন আমাদের নিতে হবে শুড অথবা মাইট থেকে যে কোনো একটা। আমরা নিলাম মাইট, ইউ মাইট, তুমি পারো কি? ফেল করতে। তো FAIL, ফেল। ইউ মাইট ফেল পরীক্ষায়, ইন দা এক্সাম। শেষ হয়ে গেল, খুবই সহজ। এখন কথা হচ্ছে এই যে মাইট রয়েছে না, মাইটের পরে কিন্তু ফেল যে ভার্ব, এটা 1 নম্বর ফর্ম হবে। কারণ এটা কি? এটা মডেল অক্সিলারি ভার্ব, আমরা রাইট ফর্ম ভার্বে পড়িয়ে এসেছি, এটা থেকে কোয়েশ্চেন আসে। শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, এটাকে মডেল অক্সিলারি ভার্ব বলে। এটার পরে ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম হয়, এর জন্য এখানে আমরা নিয়েছি ফেইল। ওকে, সো এটাও আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে 7 নম্বর কি? দেখো 7 নম্বর হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। আগে পড়েছিলাম সো দ্যাট, এখন হচ্ছে সো ড্যাশ ড্যাশ দ্যাট। তো সো ড্যাশ ড্যাশ দ্যাট দুই ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ অর্থ দেয়, একটা হচ্ছে নেগেটিভ অর্থ দেয়। এটা হচ্ছে পজিটিভেরটা, নেগেটিভ যেটা অর্থ দেয় ওটা হচ্ছে আমাদের পরে রয়েছে, এটার পরে রয়েছে, আমরা দেখবো। সো এখানে আমাদের বলছে সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটার অর্থ হচ্ছে এতই যে। এটা আমাদের একটু অর্থটা বুঝতে হবে, এটা হচ্ছে পজিটিভ অর্থ দিবে। ওকে, সো আমরা বলতে পারি যে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া রয়েছে যে সে সিং, সে গান গায়, সো ওয়েল, এত ভালোভাবে গান গায়, ড্যাশ, সে কিছু একটা করে, এরকম আর কি। সো আমরা কখন বুঝবো যে আমাদের এখানে পজিটিভ অর্থ হবে? যখন আমরা দেখবো সো এর পরে এমন কোনো ওয়ার্ড রয়েছে যেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ড, হ্যাঁ, পজিটিভ অর্থ দেয়। যেমন ওয়েল মানে কি? ভালো। তার মানে কি? এটা হচ্ছে আমাদের এই সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটা হচ্ছে আমাদের পজিটিভ অর্থ দিচ্ছে। এখানে আমাদের হচ্ছে পজিটিভটা নিয়ে করতে হবে, কারণ এখানে দেখো সো ড্যাশ দ্যাটের সম্পর্ক হচ্ছে ক্যান এবং কুডের সাথে। ক্যান এবং কুড নিতে হবে যখন পজিটিভ অর্থ দিবে, আর যখন নেগেটিভ অর্থ দিবে তখন হচ্ছে দেখো এখানে আমাদের যেটা করতে হবে, আবার সাথে চলে আসলাম, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো ক্যান নট, কুড নট নিতে হবে। এটাও কিন্তু সো ড্যাশ ড্যাশ দ্যাট, একটু দেখিয়ে দিলাম আগেই। এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তখন হচ্ছে আমরা একটু পরে দেখো, আমরা হচ্ছে আগেরটা একটু দেখি। তো দেখো এখানে বলছে যে এতই যে, তাই আমি বললাম সে এতই বেশি পড়াশোনা করে যে সে প্রত্যেক পরীক্ষায় A+ পায়, তাই না? এটা পজিটিভ না? সে এতই বেশি পড়াশোনা করছে যে প্রত্যেক পরীক্ষায় A+ পাচ্ছে। আবার এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, সে এতই বেশি, এত সুন্দর করে গান গায়, ড্যাশ কিছু একটা আর কি। সো এরকম, সো এর পরে যদি আমাদের পজিটিভ ওয়ার্ড থাকে তখন আমাদের এই নিয়ম অনুসারে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো কি করতে হবে দেখো, দেখো এটার পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে, ভার্বের 1 নম্বর ফর্ম থাকে, তাহলে সাবজেক্টের পরে ক্যান নিব। আবার হচ্ছে যদি পাস্ট টেন্স থাকে আমাদের সো ড্যাশ ড্যাশ দ্যাট এর পূর্বে, তাহলে আমাদের যেটা করতে হবে এই ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড নিতে হবে। ওকে, সো দ্যাট বলো, সো ড্যাশ ড্যাশ দ্যাট বলো, সবার সম্পর্ক হচ্ছে ক্যান এবং কুডের সাথে। এখন তুমি সেন্টেন্স কমপ্লিট করো। তো এখানে বলছে রিমা ইজ এ গুড সিঙ্গার। রিমা হচ্ছে খুব ভালো একজন গায়িকা। শি সিংস সো ওয়েল, সে এতই ভালোভাবে গান গায়, ড্যাশ। তো দেখো ভালোভাবে গান গালে, যারা ভালো গান গায়, ভালো গায়িকা, তারা কি মানুষকে মুগ্ধ করে ফেলে, আকৃষ্ট করে ফেলে। তো এখানে সেটাই হবে যে সে এতই ভালোভাবে গান গায় যে সে সবাইকে মুগ্ধ করে ফেলে। শি সিংস সো ওয়েল দ্যাট, সে মুগ্ধ করে ফেলে। সে ইংলিশ কি? শি। তাহলে মুগ্ধ করা ইংলিশ কি? আমরা বলতে পারি অ্যাট্রাক্ট। ATTRACTS, অ্যাট্রাক্টস। ওকে, একটু ভুলে গেল। এখানে হচ্ছে আমাদের ক্যান এবং কুড থেকে যে কোনো একটা নিতে হবে না। সো এখানে আমরা ক্যান নিব নাকি কুড নিব? এখানে দেখো আমাদের কি রয়েছে, এখানে রয়েছে শি সিংস।
তার মানে হচ্ছে এটা কি ভার্বের 1 নম্বর ফর্ম। তো ভার্বের 1 নম্বর ফর্ম তার মানে কি আমাদের এখানে ক্যান নিতে হবে, তো সবাইকে মুগ্ধ করতে পারে। শি সিংস সো ওয়েল, সে এতই ভালোভাবে গান গায় যে সবাইকে মুগ্ধ করতে পারে। সো শি ক্যান, এখন কথা হচ্ছে মুগ্ধ করা, আকৃষ্ট করা, অ্যাট্রাক্ট দিবে এবার আমরা, ATTRACT, অ্যাট্রাক্ট। শি ক্যান অ্যাট্রাক্ট সবাইকে, এভরিওয়ান, AVERYONE, এভরিওয়ান। তাহলে এখানে হয়ে গেল রিমা ইজ এ গুড সিঙ্গার, শি সিংস সো ওয়েল দ্যাট শি ক্যান অ্যাট্রাক্ট এভরিওয়ান, সে সবাইকে মুগ্ধ করতে পারে, এরকম আর কি। তো সো দ্যাট দেখলেই তোমার মাথায় আসতে হবে ক্যান অথবা কুড বসবে। এখন কখন বসবে সেটা তো তুমি বুঝতে পারছো, সেন্টেন্সটা কিভাবে কমপ্লিট করতে হবে সেটা তোমার উপর ডিপেন্ড করে। ওকে, এখন হচ্ছে সেই নেগেটিভটা, সো ড্যাশ ড্যাশ দ্যাট, কিন্তু এটার অর্থ হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কখন বুঝবো? যখন হচ্ছে সো এর পরে কোনো নেগেটিভ একটা ওয়ার্ড থাকবে। যেমন এখানে বলছে, আমি যদি বলি যে সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, আমি সেন্টেন্সটা লিখি, হি ইজ সো উইক, হি ইজ সো উইক that he cannot walk, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সো এর পরে কি রয়েছে দেখো, উইক একটা ওয়ার্ড রয়েছে যেটা নেগেটিভ অর্থ দিচ্ছে। তো এরকম নেগেটিভ, সো এর পরে নেগেটিভ ওয়ার্ড থাকলে সেখানে তোমার মাথায় রাখতে হবে যে আমার এই নিয়ম অনুসারে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আমি আরো উদাহরণ দিতে পারি, যেমন আমি বলতে পারি যে আবহাওয়া এতই গরম যে আমি বাইরে যেতে পারছি না। দ্য ওয়েদার ইজ সো হট, এই সো এর পরে একটা হট রয়েছে নেগেটিভ ওয়ার্ড। ওকে, আবহাওয়া এতই গরম যে আমি বাইরে যেতে পারছি না। দ্য ওয়েদার ইজ সো হট দ্যাট আই ক্যান নট গো আউটসাইড, এরকম আর কি, বুঝতে পেরেছো? সো এখন এরকম নেগেটিভ হলে তখন আমাদের এই অনুসারে করতে হবে। তো পূর্বের অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে মানে V1 থাকে, তাহলে আমাদের সেখানে নিতে হবে ক্যান নট, কারণ নেগেটিভ অর্থ দিচ্ছে। পাস্ট টেন্স থাকলে আমরা ক্যান এর পাস্ট ফর্ম তো কুড নিব, সাথে একটা নোট নিয়ে নিব আর কি। তো দেখো বোর্ড কোশ্চেন দেখো, মারুফ ওয়ার্কড অল ডে লং, মারুফ সারাদিন কাজ করেছিল। হি ইজ সো টায়ার্ড, সে এতই ক্লান্ত, ড্যাট যে, দেখো সো এর পরে ড্যাট রয়েছে, সো এর পরে টায়ার্ড রয়েছে যেটা নেগেটিভ অর্থ নির্দেশ করছে। তাহলে আমাদের এই অনুসারে, এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা বলতে পারি সে এতই ক্লান্ত যে কি বলো, দেখো এখানে বলতে সারাদিন কাজ করেছে, তো বলতে সে এতই ক্লান্ত যে, আমরা বলতে পারি সে এতই ক্লান্ত, আমরা বলতে পারি হি সো টায়ার্ড দ্যাট, সে এতই ক্লান্ত যে সে জেগে থাকতে পারছে না, এরকম হতে পারে। আবার বলতে সে এতই ক্লান্ত যে সে হাঁটতে পারছে না, ওকে, এরকম হতে পারে। তো বা দাঁড়িয়ে থাকতে পারছে না, বিভিন্ন ভাবে করতে পারো, হোয়াট এভার। সো আমরা এখানে করি হি সো টায়ার্ড দ্যাট, সে এতই ক্লান্ত যে হি, তারপরে কি হবে, এখানে দেখো ইজ রয়েছে, ইজ ভার্বের 1 নম্বর ফর্ম না, তাহলে আমাদের এখানে কি হবে, ক্যান নট, হি ক্যান নট, সে এতই ক্লান্ত যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারছে না, হয়ে গেল, আমরা সহজভাবে দিয়ে দিলাম। ওকে, পরীক্ষায় যত ইজি করা যায় তত ইজি ভাবে তোমরা অ্যান্সার করবে, তাহলেই তোমাদের ভালো হবে। সো আমাদের হচ্ছে 7 নম্বর রুল হয়ে গেল। এখন হচ্ছে আমরা পরের রুলে চলে যাব। তো এর পরেরটা দেখো, দো অলদো, এটার অর্থ হচ্ছে যদিও, আর ডিসপাইট ইনস্পাইট অফ, এটার অর্থ হচ্ছে সত্ত্বেও। তো প্রথমে আমাদেরকে অর্থটা বুঝতে হবে, তো অর্থটা আগে একটু দেখে নিই। দুইটা ক্লজ বা বাক্যাংশ পরস্পর বিপরীত অর্থ দিবে, অর্থাৎ ডিসপাইট ইনস্পাইট অফ অথবা দো অলদো যে সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সের হচ্ছে দুইটা পার্ট থাকবে এবং সেই দুইটা পার্ট পরস্পর বিপরীত অর্থ দিবে। যেমন আমি বললাম, যদিও সে ভালো করে পড়াশোনা করেছে তবুও সে পরীক্ষায় ফেল করেছে। তো দেখো, ভালো করে পড়াশোনা করলে তো A+ না পাক, অ্যাটলিস্ট তো পরীক্ষায় পাশ করার কথা, তাই না? কিন্তু না, সে ফেল করেছে, তার মানে দুইটা পার্ট পরস্পর বিপরীত অর্থ দিচ্ছে। যদিও সে ভালো করে পড়াশোনা করেছে তবুও সে পরীক্ষায় ফেল করেছে, দুইটা এরকম বিপরীত অর্থ দিবে। ওকে, আমি সহজভাবে এক্সাম্পলটা দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। সো সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে, কোন নিয়ম ফলো করতে হবে, উভয় পাশে টেন্স একই থাকবে। দেখো, অলদো এর এই পাশে যে সেন্টেন্স আছে মানে যে টেন্স রয়েছে পরেরটাও একই টেন্স হবে, ডিসপাইট ইনস্পাইট অফ একই নিয়ম। ওকে, সো আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, অলদো যদিও কি বলো, আমি বলতে পারি আমি কঠোর পরিশ্রম করি যদিও আমি শারীরিকভাবে অক্ষম বা আনফিট, তাই না? তো এখানে একটা বিষয় দেখো যে
কেউ যদি শারীরিকভাবে আনফিট হয়, অক্ষম হয়, তাহলে তো সে কঠোর পরিশ্রম করতে পারে না, তাই না, বা করার কথা না। কিন্তু এখানে সেটাই বলছে যে আমি যদিও শারীরিকভাবে আমি অক্ষম, আনফিট, তবুও কঠোর পরিশ্রম করি। দুইটা কিন্তু বিপরীত অর্থ দিচ্ছে। ওকে, এরকম আর কি। সো আই ওয়ার্ক হার্ড অলদো, আমি কঠোর পরিশ্রম করি যদিও কি আমি হই ফিজিক্যালি অক্ষম বা শারীরিকভাবে আনফিট। সো হয় ইংলিশ কি? হয় ইংলিশ হচ্ছে, বলো, দেখো একটা বিষয় তোমাদের দেখায়। হয় ইংলিশ হচ্ছে কি? এম ইজ আর। তো এম ইজ আর মানে কি? হওয়া। এটার পাস্ট ফর্ম হচ্ছে, এটা মানে V1 আর কি। এটার V2 হচ্ছে ওয়াজ ওয়ার মানেও হওয়া। তো এটা হচ্ছে আবার V2। ওকে, V2। তো এখন কথা হচ্ছে এই অলদের পূর্বে আমাদের ভার্বটা কোন ফর্ম সেটা দেখতে হবে। ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। ওয়ার্কড 1 নম্বর ফর্ম। তাহলে এখানে আমাদের নিতে হবে হওয়া, এম নিতে হবে আর কি, ওয়াজ ওয়ার নিতে পারবো না। তাহলে হবে যদি আমি হই শারীরিকভাবে অক্ষম, আই ওয়ার্ক হার্ড অলদো আই এম ফিজিক্যালি, PHYSICALLY, ফিজিক্যালি আনফিট, যদি আমি শারীরিকভাবে অক্ষম বা আনফিট। ওকে, এখন হচ্ছে ডিসপাইট ড্যাশ হি হেল্পস হিজ রিলেটিভস, সত্ত্বেও, কিছু একটা হওয়া সত্ত্বেও বা থাকা সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস, সে তার আত্মীয়দের সাহায্য করে। তো এখানে কথা হচ্ছে দুইটা বিপরীত অর্থ দিবে। এখন আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে মাথায় রাখতে হবে দুইটা বিপরীত অর্থ দিতে হবে। এখন দেখো সেন্টেন্সটা কমপ্লিট করো। তো আমরা এখানে কি করতে হবে? সে তার আত্মীয়দের, রিলেটিভদের সহায়তা করে, সাহায্য করে, কি থাকা সত্ত্বেও বা কি হওয়া সত্ত্বেও। আমরা বলতে পারি যে গরিব হওয়া সত্ত্বেও সে তার আত্মীয়দের সাহায্য করে। নর্মালি গরিবদেরকে মানুষ সাহায্য করে কারণ তাদের টাকা পয়সা কম থাকে, অভাবে সংসার হয়, তাই না? বাট তার মনটা হয়তো অনেক ভালো, প্রশস্ত, ব্রড, এই কারণে সে কি করে? গরিব হওয়া সত্ত্বেও তার আত্মীয়দের সাহায্য করে। দুইটা কিন্তু বিপরীত অর্থ দিচ্ছে। ওকে, সো এখন কথা হচ্ছে যখন হি হেল্পস হিজ রিলেটিভস একটা পার্ট, এখন ডিসপাইট এই পার্টটা আমাদের কমপ্লিট করতে হবে আর কি। একটা কথা মাথায় রাখতে হবে, ডেসপাইট ইনস্পাইট অফ যে পার্টে থাকবে ওই পার্টটা যদি কমপ্লিট করতে হয় তাহলে ওই পার্টে সাবজেক্ট ভার্ব বসবে না, মানে সাবজেক্ট এর পরে ভার্ব এমন হবে না। তার মানে আমরা এখানে বলতে পারবো না ডেসপাইট হি ইজ পোর, হ্যাঁ, মানে বলতে পারবো না। এটা একটু রেখে দিলাম কারণ লাগবে। হি ইজ পোর, এরকম, হি ইজ পোর, মানে ডেসপাইট হি ইজ পোর এরকম বলতে পারবো না। আমাদের যেটা করতে হবে, সরাসরি আমরা যদি ভার্ব নিব, ওই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। ওকে, নর্মালি এরকম হয়, হওয়া অর্থে হয় ডিসপাইট বিং, থাকা অর্থে ডিসপাইট হ্যাভিং, ডিসপাইট গেটিং, এরকম আর কি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সাবজেক্ট বসে না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো এখন কথা হচ্ছে গরিব হওয়া সত্ত্বেও, হওয়া ইংলিশ কি? হওয়া ইংলিশ তো এম ইজ আর, এটা ভার্বের 1 নম্বর ফর্ম। ওয়াজ ওয়ার ভার্বের 2 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, এটা তো হওয়া। আর 3 নম্বর ফর্ম কি জানো? এম ইজ আর, ওয়াজ ওয়ার, এর 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। এটাও আমাদের কাজে লাগবে, প্রথমে একটু দেখে নাও। বিন, এখন এটার আইএনজি ফর্মটা কি? এম ইজ আর, ওয়াজ ওয়ার এর আইএনজি ফর্মটা কি? আইএনজি ফর্ম হচ্ছে, এখানে তো লেখার জায়গাই নাই দেখছি, এখানে হচ্ছে বিং, BING, বিং। এই বিংটা হচ্ছে আইএনজি ফর্ম। তো আমাদের কি লাগবে? যে ভার্ব নিব সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাই না? সো গরিব হওয়া সত্ত্বেও, হওয়া হচ্ছে এম ইজ আর। তো আমরা কিন্তু বলতে পারবো না ডিসপাইট এমিং পোর, ডিসপাইট আরিং পোর, এরকম হয় না। ওকে, এম ইজ আর এর আইএনজি ফর্ম হচ্ছে বিং। সো ডিসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও, এখানে আমি ফুল স্টপ হবে না, সরি, ডিসপাইট বিং পোর, গরিব হওয়া সত্ত্বেও হি হেল্পস হিজ রিলেটিভস। আশা করি বুঝতে পেরেছো। সো 10 নম্বরটা দেখো, যে লেট অ্যালোন, এটার অর্থ হচ্ছে দূরের কথা, তো ভাবাই যায় না। তো আমি যদি উদাহরণ দিই তাহলে এরকম হবে, সে একটা টি শার্ট কিনতে পারে না, গাড়ি কেনার কথা তো ভাবাই যায় না, গাড়ি কেনা তো দূরে থাক, এরকম আর কি। সো একটা কিছু করতে পারে না, তো আরেকটা জিনিস করা তো দূরে থাক, ভাবাই যায় না, এরকম আর কি। সো শি ক্যান্ট রাইড আ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল চালাতে পারে না, লেট অ্যালোন ড্যাশ। তো এখানে কি হবে দেখো, এখানে বলছে সে বাইসাইকেল চালাতে পারে না। সো আমরা এখানে দিতে পারি সে একটা বাইসাইকেল চালাতে পারে না, গাড়ির কথা তো ভাবাই যায় না, গাড়ির কথা তো দূরে থাক, এরকম আর কি। ওকে, তো বাইসাইকেল মূলত লেট অ্যালোন থাকলে দুইটা জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়। বাইসাইকেল চালাতে পারে না, তো আমরা এখানে দিতে পারি লেট অ্যালোন না কার। যেমন আমি বলতে পারি, ওকে, সো এখানে কি হলো, শি ক্যান রাইড আ বাইসাইকেল লেট অ্যালোন। তা আমি যেমন বলতে পারি সে 10 কিলোমিটার হাঁটতে পারে না,
2 মাইল হাঁটা তো দূরে থাক, এরকম আর কি। ওকে, 10 মাইলের সাথে 10 মাইল না 2 মাইল এবং 10 কিলোমিটারের সাথে আমি একটা কম্পেয়ার করলাম, তুলনা করলাম, দুইটা জিনিস এরকম হয়। একদম সে 10 কিলোমিটার হাঁটতে পারে না, 2 মাইল হাঁটা তো দূরে থাক, এরকম আর কি। বুঝতে পারছো? এটা খুবই সহজ, এটা তোমাদের স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এ রয়েছে, সেখানে আমি এটা বলেছি। সো এটা এত কঠিন কিছু না। সো আমরা হচ্ছে সামনে যাই। সো আমাদের 11 নম্বর কি বলছে? প্রভাবস। তার মানে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে একটা প্রভাব থাকবেই, প্রভাব থাকেই। সো প্রভাব যে এসেছে এটা কিভাবে বুঝবে? এই 5টা থেকে যে কোনো একটা থাকবে, থাকলেই একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নোট করে রাখতে পারো। 5টা থেকে যে কোনো একটা থাকলেই সেখানে আমাদের একটা প্রভাব বসাতে হবে, প্রবাদ বসাতে হবে। তো আমরা হচ্ছে এখানে দেখো 10টা প্রভাব বা প্রবাদ দিয়েছে, এটা তোমাদের একটা নাম মুখস্থ করে ফেলতে হবে। ওই 5টা থাকলে যে কোনো একটা প্রবাদ তোমরা দিয়ে দিবে, ওকে, হয়ে যাবে। অনেক সময় যেটা হবে ওই 5টা থাকবে না, হ্যাঁ, ওই 5টা থাকবে না, যেটা হবে ডেঞ্জার কামস হয় এতটুকু দিয়ে দিবে। তোমাদের যেটা করতে হবে ডেঞ্জার ইজ ফেয়ার, এটা তোমাদের লিখতে হবে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। তোমাদের পরীক্ষা দেওয়া থাকতে পারে এমন, এ ম্যান ইজ নোন বাই পর্যন্ত না, এ ম্যান ইজ নোন এরকম থাকবে। তোমাদের যেটা করতে হবে বাই দ্য কোম্পানি হি কিপস, এটা তোমাদের লিখতে হবে। তো এইভাবে আর কি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে আর কি। সো এরপরে দেখো হোয়াইল রয়েছে। হোয়াইল মানে কি? অর্থটা আগে বুঝতে হবে। 2টা কাজ একই সাথে চলছে এমন বোঝায়। যেমন আমি বললাম, উদাহরণ হিসেবে আমি বললাম যে বাগান দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা সাপ দেখলাম। তো দেখো আমি হাঁটছি, হাঁটার কাজটা চলছে, এই অবস্থায় সাপটা দেখলাম, 2টা কাজ একই সাথে হলো, একই সাথে চলছে। ওকে, আবার আমি বললাম আমি পড়াশোনা করতে করতে আমার ফ্রেন্ড আমাকে কল দিল। তো দেখো এখানে পড়াশোনা করছি এই অবস্থায় ফ্রেন্ড কল দিল, 2টা কাজ একসাথে হলো। তো একসাথে যখন 2টা কাজ হয় বা চলে তখন হচ্ছে আমাদের হয়েল হয়। মানে হয়েল এই অর্থে ব্যবহৃত হয়, 2টা কাজ একই সাথে চলে বা হয়। সো হয়েল যদি থাকে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে কি করতে হবে? দেখো, যদি সাবজেক্ট না থাকে, হয়েলের পরে যদি সাবজেক্ট না থাকে, যেমন হয়েলের পরে কোনো সাবজেক্ট নাই এখানে, তখন আমাদের যে ভার্বটা নেব সেটার সাথে একটা ডিরেক্ট আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে। আর যদি সাবজেক্ট থাকে হয়েলের পরে, যেমন এখানে হয়েল, ওই যে হয়েল, এই যে সাবজেক্ট রয়েছে, তো এরকম যদি থাকে তাহলে সেখানে আমাদের নিতে হবে বি ভার্ব আর তারপরে আইএনজি। বি ভার্ব মানে তো আগেই বলেছি এম, ইজ, আর হচ্ছে অজ, ওয়ার। এখন এম ইজ আর কখন হবে আর ওয়াজ আর কখন হবে? এই হোয়াইলের পূর্বের অংশে যে ভার্বটা থাকবে এটা যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয় তাহলে এম ইজ আর যদি হোয়াইলের পূর্বের অংশে যদি আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম হয় তাহলে সেখানে ওয়াজ আর হবে। খুবই সহজ। তো আমরা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করি, ফেলি যে উই মেড দ্য স্ট্রেঞ্জ পারসন, আমরা অপরিচিত লোকটির সাথে দেখা করেছিলাম, হোয়াইল যখন। এখন তুমি বলো, ধর একটা অপরিচিত ব্যক্তি, তো তার সাথে দেখা করেছিলাম যখন কখন বলো? বিভিন্নভাবে করা যায়। যখন আমরা রেস্টুরেন্টে ডিনার করছিলাম, অথবা বলতে পারো যখন আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম, অথবা বলতে পারো যখন রাস্তা পার হচ্ছিলাম, অথবা যখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমরা হচ্ছে অপরিচিত ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করলাম, এরকম আর কি। সো আমি বলতে পারি যখন রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম, এটাই দিই। সো যখন আমরা অপরিচিত ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করলাম যখন রেস্টুরেন্টে লাঞ্চ করছিলাম। সো লাঞ্চ করা ইংলিশ কি? হ্যাভ লাঞ্চ, হ্যাভ ডিনার মানে ডিনার করা, হ্যাভ ব্রেকফাস্ট মানে কি করা, সকালে নাস্তা করা, এরকম আর কি। তো হ্যাভের সাথে আইএনজি যুক্ত করতে হবে আর কি, হ্যাভ। তো আমরা লিখতে হবে হ্যাভিং, কারণ এখানে কিন্তু ওয়াইলের পরে কোনো সাবজেক্ট নাই, সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। উই মেড দ্য স্ট্রেঞ্জ পারসন while having lunch at restaurant, এরকম আর কি, হয়ে গেল। এরপরে দেখো দ্বিতীয়টা করি, উই হ্যাড টু ওয়াক থ্রু আ জঙ্গল, আমাদেরকে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়েছিল। উই স আ স্নেক, আমরা একটা সাপ দেখেছিলাম, হোয়াইল যখন তো আমাদের হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো হোয়াইলের পর এখানে দেখো রয়েছে উই মানে সাবজেক্ট দেওয়া রয়েছে, তো এখানে বি ভার্ব আর যে ভার্বটা নিব তার সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে কি হবে? আমরা হচ্ছে একটা সাপ দেখেছিলাম যখন কি যখন আমরা হাঁটছিলাম, এটা বলতে পারি। অথবা জঙ্গল, তো দেখো জঙ্গলে অনেক ঝোপঝাড় থাকে, ঝোপঝাড়ের আশেপাশেই মূলত সাপ থাকে। তোমরা বলতে পারো যখন আমরা একটা ঝোপ অতিক্রম করছিলাম, তাই না, এরকম হতে বা পার হচ্ছিলাম। উই স এ স্নেক হোয়াইল উই, তো এখানে দেখো রয়েছে হোয়াইলের পূর্বের অংশে ভার্ব যেটা স, এই সটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে আমাদের এখানে নিতে হবে ওয়াজ ওয়ার থেকে যে কোনো একটা।
ওকে, সো ওয়াজ নিব নাকি ওয়ার নিব? উই প্লুরাল সাবজেক্ট, তো প্লুরাল ভার্ব হবে, রাইট ফর্ম ভার্বের নিয়ম। ওয়াইল উই ওয়ার কি হবে? ওয়াকিং, এটা দিতে পারো ওয়াকিং, যখন আমরা হাঁটছিলাম, খুব সহজে হয়ে যায়। অথবা বলতে পারো যখন আমরা একটা ঝোপ অতিক্রম করছিলাম, ওয়াইল উই ওয়ার ক্রসিং CROSSING ক্রসিং আ বুশ। বুঝতে পেরেছো? খুবই সহজ, সমস্যা হবে না আশা করি। এবার হচ্ছে দেখো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে তোমাদের থাকে, তো কন্ডিশনাল সেন্টেন্সের আবার অনেক রূপ রয়েছে, সবগুলোই আমরা দেখবো। তো আমরা আগে দেখি কন্ডিশনাল সেন্টেন্স কি। কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত, সেন্টেন্স এর অর্থ হচ্ছে বাক্য, তার মানে শর্তযুক্ত বাক্য, যে বাক্যে একটা শর্ত থাকে। ওকে, তো চিনব কি হবে? ইফ থাকবে, যদি বাক্যে ইফ থাকে সেটা কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে রেজাল্ট। যেমন এখানে বলছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তো ইফ যে অংশে থাকে এটা হচ্ছে কন্ডিশনাল পার্ট। ওকে, ইফ যে অংশে থাকবে আরেকটু বলে দিই, সেটা হচ্ছে দেখো কন্ডিশনাল সেন্টেন্সের বিভিন্ন রূপ আছে। তো যেমন এখানে একটা আছে প্রোভাইডেড দ্যাট, এটা আরেকটা আছে দেখো এখানে আনলেস, এটা। সো এই যে provided that, unless, if, এইটা যে অংশে থাকবে সেটা হচ্ছে কন্ডিশনাল পার্ট, কন্ডিশন পার্ট আর কি। তো ইফ এটা কন্ডিশন পার্ট। তো ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। তো মানে যদি তুমি আসো তাহলে ফলাফলটা কি হবে? আই উইল গো, এটা রেজাল্ট পার্ট। তো এখন কথা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কন্ডিশনাল পার্টটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, মানে ভার্বটা যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয়, তাহলে রেজাল্টের পরে আমাদের কি করতে হবে? রেজাল্ট অংশে আমাদের হচ্ছে উইল নিতে হবে। এখানে আরো হতে পারে, আরো নিতে পারো আর কি, ক্যান, মে, ক্যান, এগুলো আর কি, উইল, মে, ক্যান। হ্যাঁ, তো নর্মাল হচ্ছে তোমরা 3টা মনে রাখবে, উইল, উড হ্যাভ, এই 3টা মনে রাখলেই সম্ভব। ওকে, আর যদি আমাদের হচ্ছে কন্ডিশনাল পাস্টটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, মানে V2 থাকে, তাহলে আমাদের সেখানে নিতে হবে এই উইলের পাস্ট ফর্ম V2 আর কি, উইলের V2 উড নিতে হবে। আর পাস্ট পারফেক্ট যদি থাকে, পাস্ট পারফেক্ট থাকলে সেখানে আমাদের নিতে হবে উড হ্যাভ। বুঝতে পেরেছ? সো এটা বারবার দেখানোর প্রয়োজন হবে। সো আমরা হচ্ছে সামনে আগাই, সেন্টেন্স কমপ্লিট করি। এখানে বলছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো, আই ড্যাশ, আমি কিছু একটা করতাম। তো এটা দেখো ইফ রয়েছে, মানে কন্ডিশনাল সেন্টেন্স এবার কমপ্লিট করতে হবে। তো আমি আগে করি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির ডানা থাকতো কি করতাম? আমি বললাম যে আমি আকাশে উড়তাম, তাই না? আমি আকাশে উড়তাম। সো এখন কথা হচ্ছে এখানে আমরা উইল নিব নাকি উড নিব নাকি উড হ্যাভ নিব, সেটা তো ডিপেন্ড করে এই অংশের ভার্বের উপরে, তাই না? তো হ্যাড রয়েছে, দেখো তোমরা যেটা করো, হ্যাড দেখলেই পাস্ট পারফেক্ট বলে বসে থাকো। বিষয়টা এমন না, পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে হ্যাডের পরে V3 হওয়া লাগবে, V3 থাকতে হবে। এখানে দেখো তো হ্যাডের পরে কোনো V3 আছে? কোনো ভার্বই নাই, হ্যাড। তো এই হ্যাড কি? এই হ্যাডটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, এই হ্যাভ হ্যাজ এর V2 হচ্ছে আমাদের হ্যাড, তার মানে এটা হচ্ছে আমাদের কোনটা? আমাদের V2 রয়েছে, তার মানে এটা সেকেন্ড কন্ডিশনাল। ওকে, তো আমাদের হচ্ছে দেখে দিই তাহলে বুঝতে সহজ হবে। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স V2, তার মানে আমাদের সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে উড নিতে হবে। সো আমরা সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই উড হবে, তাই না? আই উড, আমি উড়তাম। তো উড নিয়েছি, উড়া ইংলিশ কি? ফ্লাই, আই উড ফ্লাই। কোথায় উঠতাম? আকাশে, ইন দ্য স্কাই। খুবই সহজ হয়ে গেল। এবার হচ্ছে হি ইজ নট হাংরি এট অল, সে মোটেও ক্ষুধার্ত নয়। হ্যাড হি বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে কিছু একটা করে ফেলতো, এখন কি করতো সেটা আমাদের কমপ্লিট করতে হবে, তাই না? সো আমি একটু কমপ্লিট করে ফেলি। এখন কথা হচ্ছে এখানে তো কোনো ইফ নাই, প্রোভাইডেড নাই, প্রোভাইডেড দ্যাট নাই, আনলেস নাই, তো কিভাবে এটা কন্ডিশনাল সেন্টেন্স হলো, তাই না? তো বিষয়টা দেখো, এটা হচ্ছে হ্যাড কন্ডিশনাল বলে, বুঝবো কিভাবে? এই যে হ্যাড হি বিন হাংরি, এটা মূলত এরকম ছিল, ইফ হি হ্যাড বিন হাংরি আর কি, HUNGRY লিখে ফেললাম। ওকে, ইফ হি হ্যাড বিন হাংরি, যদি সে ক্ষুধার্ত থাকতো। তো এটা মূলত হ্যাড হি বিন হাংরি বাক্যটা মূলত এমন ছিল। তো হ্যাড কন্ডিশনালে যেটা হয়, ইফটা পড়ে যায় আর কি, ইফ থাকে না, এই হ্যাডটা সাবজেক্টের আগে চলে আসে, তার মানে এই হ্যাড এখানে থাকবে না,
হ্যাডটা হচ্ছে এই সাবজেক্টের আগে চলে আসলো, হ্যাড হি বিন হাংরি হয়ে গেল। এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, মানে একদম 3 নম্বর কন্ডিশনালটা বা হ্যাড কন্ডিশনাল। তো এটা চেনা খুবই সহজ কম্পারেটিভ সেন্টেন্সে। যদি দেখো কোনো সেন্টেন্স হ্যাড দিয়েই শুরু হয়েছে, ওইটা হচ্ছে তোমাদের 3 নম্বর কন্ডিশনালটা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 3 নম্বর কন্ডিশনাল কি নিতে হয়, উড হ্যাভ নিতে হয়, তাই না, পাস্ট পারফেক্ট টেন্স, এই যে উড হ্যাভ, এইটা আর কি। সো আমরা হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি। যে বলছে সে মোটেও ক্ষুধার্ত নয়, যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে কি করতো, আমি বলতে পারি যদি সে ক্ষুধার্ত থাকতো তাহলে সে পিৎজাটা খেয়ে ফেলতো, বার্গারটা খেয়ে ফেলতো, অথবা সে ভাত খেত, এরকম আর কি, যেভাবে ইচ্ছা করো, কোনো সমস্যা নাই। হি বিন হাংরি, সে খেত, তো খাওয়ার আগে তো আগে কি দিতে হবে, উইল, উড না উড হ্যাভ হবে, কারণ এটা হচ্ছে 3 নম্বর কন্ডিশনটা। হি উড হ্যাভ, খাওয়া ইংলিশ কি, ইটেন, ইএটিএন, নর্মালি ইট মানে খাওয়া, এইট ইটেন 3 নম্বর ফর্ম, হ্যাভ যেহেতু রয়েছে হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম হয়। তো হি উড হ্যাভ ইটেন দা পিৎজা দিলাম, হয়ে গেল। তো এখানে ইটেন না দিয়ে হ্যাডও দেওয়া যায়, হ্যাড মানে এই যে হ্যাভ বলি না, হ্যাভ হ্যাজ, এটার অনেক অর্থ হয়, হ্যাভ মানে খাওয়া, আবার হ্যাভ মানে পান করা, বিভিন্ন অর্থ। তো হ্যাভের আবার ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে হ্যাড, এর জন্য আর কি, হি উড হ্যাভ হ্যাড দ্য পিৎজা, সে পিৎজাটা খেয়ে ফেলতো, এরকম আর কি, বুঝতে পেরেছো? তো এরপরে দেখো আমরা বলেছি আরো রূপ রয়েছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের। তো এটা হচ্ছে আমাদের দেখো প্রোভাইডেড দ্যাট, এটার অর্থ কি, যদি। প্রোভাইডেড দ্যাট এর অর্থ কি, যদি। এটাও কন্ডিশনাল, মানে কন্ডিশনাল সেন্টেন্স যেটা পড়লাম ওটার নিয়ম অনুসারে এই সেন্টেন্স আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, সো আমরা হচ্ছে করে ফেলি। দ্য ওয়েদার অফ দ্যাট নাইট, সেই রাতের আবহাওয়া ওয়াজ ভেরি রাফ, খুবই খারাপ ছিল। আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, প্রোভাইডেড, যদি। তো কথা হচ্ছে ওই যে ইফ যে অংশ থাকে ওইটাই তো কন্ডিশন হয় না, তাই না? তো প্রোভাইডেড এই অংশটা মানে কন্ডিশনটা আমাদের এখন ফিল আপ করতে হবে, কমপ্লিট করতে হবে। তার মানে এখানে আমাদের রেজাল্ট পার্টটা দেওয়া রয়েছে, আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি কিছু একটা হতো, শর্তটা আর কি। সো উড হ্যাভ রয়েছে, তো উড হ্যাভ কোন অংশে, কোন কন্ডিশনালে থাকে, এই যে উড হ্যাভ, তার মানে আমাদের রেজাল্ট পার্টটা দেওয়া রয়েছে। যেটা করতে হবে, সেন্টেন্স কমপ্লিট করব আমরা, তো ওই অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, পাস্ট পারফেক্ট টেন্সের এখন গঠন প্রণালী কি সেটা একটু দেখিয়ে দিই। দেখো, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যা থাকবে সেটা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তো আমি এখানে বলি আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম যদি কি, আমি বললাম যদি আবহাওয়া খারাপ হওয়ার কথা বলতেছে, তো সেই রাতের আবহাওয়া ছিল খারাপ, তো সেই বলতেছে যদি আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, যদি কি, আমি বলতে পারি যদি হচ্ছে আবহাওয়া ভালো থাকতো, তাই না? সো আমরা এখানে লিখি আবহাওয়া, তাহলে হচ্ছে দা ওয়েদার প্রোভাইডেড, দ্য ওয়েদার হতো, যদি আবহাওয়া ভালো হতো তাহলে তোমার সাথে সাক্ষাৎ করতাম। এখন কথা হচ্ছে হওয়া ইংলিশ কি, ওই যে অ্যামিজার, ওয়াজ ওয়ার, তাই না? অ্যামিজার হচ্ছে 1 নম্বর ফর্ম, ওয়াজার হচ্ছে 2 নম্বর ফর্ম, তাহলে 3 নম্বর ফর্ম কি, বিন, তাই না? তাহলে এখানে হবে দ্য ওয়েদার, হ্যাড তো নিতেই হবে। এখন হচ্ছে হ্যাড তো নিলাম গঠন প্রণালীর কারণে। এখন মূল ভার্ব কি, হওয়া অর্থ দিচ্ছে, এই হওয়ার আবার 3 নম্বর হচ্ছে বিন, তাহলে হবে এখানে বিন, যে আই উড হ্যাভ মেট ইউ প্রোভাইডেড দ্য ওয়েদার হ্যাড বিন গুড, ভালো হতো যদি আবহাওয়া ভালো হতো, দ্য ওয়েদার হ্যাড বিন গুড, বুঝতে পেরেছো? এই হ্যাড হচ্ছে আমাদের গঠন প্রণালীর হ্যাড, পাস্ট পারফেক্ট টেন্সের। আর বিন ওই যে হওয়া ইংলিশ, মূল ভার্ব হওয়া, এম ইজ আর 1 নম্বর ফর্ম, ওয়াজ আর 2 নম্বর ফর্ম, আর বিন হচ্ছে আমাদের 3 নম্বর ফর্ম, বুঝতে পেরেছো? হওয়া। সো এরপরে দেখো আনলেসটা একটু দেখি। এখানে বলছে আনলেস ও ইফের নিয়মে একই, তবে আনলেস অর্থ যদি না, বুঝতে পেরেছো? আনলেস অর্থ কি, যদি না, মানে ইফ মানে যদি, এটা নেগেটিভ হচ্ছে আনলেস, যদি না, এটা আরেকটা ফর্ম। সো দেখো এখানে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে বুঝতে পারবে যে টাইম প্লেস আ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, মানে মানুষের জীবনে টাইম হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি না। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি না আনলেস, যদি না, তার মানে আনলেস ইফ প্রোভাইডেড, মানে ইফ যে অংশ থাকে ওইটা কন্ডিশনাল পার্ট। সো আনলেস যে অংশে রয়েছে
মানে আমাদের কন্ডিশনাল পার্টটা লিখতে হবে, রেজাল্টটা দেওয়া রয়েছে, এই যে উই ক্যান নট প্রসপার ইন লাইফ, এটা রেজাল্ট পার্ট। আমরা সফল হতে পারি না জীবনে যদি না কিছু একটা আর কি। সো এখানে তোমরা বলতে পারো যে ক্যান নট কেন আসলো, থাকে তো উইল, উড হ্যাভ। ওই যে শুরুতে বলেছিলাম না যে উইলের সাথে আরো থাকতে পারে, ক্যান থাকতে পারে, মেও থাকতে পারে, তাই না? তিনটা থেকে যে কোনো একটা নিলেই হয়। তো তারা এখানে কোয়েশ্চেন করেছে, তো তারা এখানে ক্যান নিয়েছে, উই ক্যান নট প্রসপার ইন লাইফ। আরেকটু দেখিয়ে দিই বুঝতে যাতে সহজ হয়। এই যে উইল এখানে ক্যান মে হতে পারে, তার মানে রেজাল্টের পার্টটা দেওয়া রয়েছে। আমরা সেন্টেন্স কমপ্লিট করব, তো কমপ্লিট করার ক্ষেত্রে আমরা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম নিতে হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো এখানে দেখো যে টাইম প্লেস আ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ। উই ক্যান নট প্রসপার ইন লাইফ, আমরা জীবনে সফল হতে পারি না আনলেস, যদি নাকি। এটা তো খুবই সহজ, আমরা বলতে পারি যদি না আমরা সময় সঠিক ব্যবহার করি। তো আমরা ইংলিশ কি, উই, ব্যবহার করা ইংলিশ কি, ইউজ, তাই তো? আনলেস উই ইউজ। এখন ইউজের 1 নম্বর ফর্ম নিলাম কারণ এটা ফার্স্ট কন্ডিশনাল, দেখিয়ে আসলাম কিন্তু ওখানে। ওকে, আনলেস উই ইউজ আমরা যদি না আমরা ব্যবহার করি আমাদের সময়, আওয়ার টাইম মানে আমাদের সময়, প্রপারলি, যথাযথভাবে, প্রপারলি হয়ে গেল। আনলেস উই ইউজ আওয়ার টাইম প্রপারলি, এটা কিন্তু খুবই সহজ ছিল। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে, নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। এটা খুবই সহজ। এটা দেখো পরীক্ষায় আমাদের এতটুকু দেওয়া থাকবে, এই যে এতটুকু দেওয়া থাকবে, আমাদেরকে হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে শুধু এই পাস্ট ইনডিফিনিট টেন্স নিতে হবে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম নিব। যে সেন্টেন্সটা আমরা নিব সেটা 2 নম্বর ফর্ম নিতে হবে, বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে অর্থটা কেমন হবে। দেখো এখানে দেওয়া রয়েছে হতে না হতে, যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছতে না পৌঁছাতে। যেমন আমি বললাম শিক্ষক ক্লাসরুমে প্রবেশ করতে না করতে ছাত্ররা দাঁড়িয়ে গেল বা সালাম দিল। অথবা আমি বললাম যে চোর আসতে না আসতে পুলিশ পালিয়ে গেল, না, বলছে পুলিশ আসতে না আসতে চোর পালিয়ে গেল। ওকে, আবার বলতে পারি ডাক্তার আসতে না আসতে রুগী মারা গেল, এরকম আর কি। বা আমি বলতে পারি রেল স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি ছেড়ে দিল। কোন একটা কাজ হতে না হতে আরেকটা কাজ হয়ে গেল, এরকম অর্থে দেয় আর কি, বুঝতে পেরেছো? সো সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে কি হবে, ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে। এখন বোর্ড কোশ্চেন দেখি, দ্য বেগার ওয়াজ হাংরি, মানে ভিক্ষুক। বেগার মানে কি, ভিক্ষুকটি ছিল হচ্ছে খুবই ক্ষুধার্ত। নো সুনার হ্যাড হি গট আ পিস আ লোভ, কি বলতেছে, no sooner had he got a piece of loaf on the road than, তো এখানে বলতেছে he got a piece of loaf। আচ্ছা, এখানে বলতেছে সে রুটির বড় এক টুকরা রাস্তার উপর পেতে না পেতে, তো বলতেছে সে খুব ক্ষুধার্ত। তো বলতেছে রাস্তার উপরে রুটির বড় এক টুকরা পেতে না পেতে কি করলো সে, বলো? তো খুবই ক্ষুধার্ত, সে খাওয়া শুরু করলো, তাই না? খুবই ক্ষুধার্ত, তো কিছু একটা পাইছে রাস্তার উপর, রুটির এক টুকরা, তো খাওয়া শুরু করে দিল, খুবই ক্ষুধার্ত, তাই না? তো এখানে হবে সে খাওয়া শুরু করলো, সে, তাহলে হবে সে না হি দিলাম, ধরো হচ্ছে ছেলে ভিক্ষুক। সো সে শুরু করলো, শুরু করার আগে স্টার্ট, তো ভার্বের 2 নম্বর ফর্ম নিতে হবে, স্টার্টেড, হি স্টার্টেড খাওয়া, ইটিং, হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করলো, হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করলো। এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, দুইটা ভার্ব পাশাপাশি হলে ভার্বের সাথে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা আবার একটু বিস্তারিত নিয়ম রয়েছে, রাইট ফ্রম ভার্বে আমরা আলোচনা করেছি, এখানে আর বললাম না। ওকে, সো আমাদের 16 নম্বর রুল কি রয়েছে। আচ্ছা, এখানে বলছে আমরা জানি হু এর অর্থ হচ্ছে কে, যেমন আমরা বলি না হু আর ইউ, তুমি কে। হোয়ার অর্থ কোথায়, যেমন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়েন মানে কি, কখন, যেমন হোয়েন উইল ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন যাবে, হ্যাঁ, এরকম আর কি। কিন্তু এটা হচ্ছে যখন এই হু, হোয়ার, হোয়েন এগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে আসে তখন সেগুলোর অর্থ হয় কে, কোথায়, কখন, মানে তখন সেটা হয়ে যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এগুলো যখন বাক্যের মাঝখানে আসে, হু, হোয়ার, হোয়েন এবার, তখন এটার অর্থটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন হু এর অর্থ হয় যে বা যারা, হোয়ারের অর্থ হয় যেখানে, হোয়েনের অর্থ হয় যখন, হোয়েন এভারের অর্থ হয় যখনই। যেমন এই যে হু বাক্যের মাঝখানে এসেছে, আই ডোন্ট লাইক পিপল হু, তো এটার অর্থ হবে এখানে যারা। সো আমরা হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করে ফেলি। তো দেখো সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নাই যে কি হবে এখানে,
হ্যাঁ, হোয়েন আর হোয়েন এভারের ক্ষেত্রে একটু নিয়ম রয়েছে। সো অন্যান্য ক্ষেত্রে যেটা হবে, তোমরা মানে যদি এমন হয় যে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে পাস্টের অর্থ নেওয়া লাগতেছে, পাস্ট টেন্সের অর্থ নেওয়া লাগতেছে, সো পাস্ট টেন্সে বসিয়ে দিবে। প্রেজেন্টের অর্থ নেওয়া লাগতেছে, প্রেজেন্ট টেন্সের গঠন প্রণালী অনুসারে মানে ভার্ব 1 নম্বর ফর্ম বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করে দেবে, এরকম আর কি। মানে এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তোমার সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে যে টেন্সটাই প্রয়োজন হোক ওটাই বসিয়ে দিবে, শেষ। সো দেখো, হি টক্স টু মাচ, সে খুব বেশি কথা বলে, হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, যখন কাজ করে। তো বলছে সে কাজ করার সময় অনেক বেশি কথা বলে। তো বলতেছে আই ডোন্ট লাইক পিপুল, আমি পছন্দ করি না ওই ধরনের মানুষদেরকে, হু যারা, যারা কি ঠিক শুরুতে এখানে বলে দিয়েছে কাজের সময় অনেক বেশি কথা বলে। তো বলতেছে আমি ওই ধরনের মানুষদেরকে কথা বলি না, সরি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না যারা কি বেশি কথা বলে, এটাও দিতে পারি। অথবা আমরা বলতে পারি যারা হচ্ছে বাচাল, বাচাল মানে আবার বেশি কথা বলে, একই জিনিস ঘুরে ফিরে। তো আই ডোন্ট লাইক পিপুল হু, আমরা এখানে দিব কি, আমরা দিলাম যে হু টক, TAL কে টক। এখন কথা হচ্ছে আমি আগে লিখে ফেলি হু টক টু মাচ, টু মাচ মানে খুব বেশি। তো হচ্ছে আই ডোন্ট লাইক পিপুল, আমরা ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না, আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না, হু টক টু মাচ, যারা বেশি কথা বলে। ওকে, এখন হচ্ছে আমি আবার বলতে পারি যে যারা হচ্ছে বাচাল, তাহলে হবে হু আর টকেটিভ, TALKTAV টকেটিভ, TALKATIV টকেটিভ, যারা হচ্ছে বাচাল। এখন এখানে আর হলো কেন, মানে হু এর পূর্বে যে নাউনটা থাকে সেই নাউন অনুসারে হচ্ছে ভার্বটা হয়। হু বলতে কাকে বোঝাচ্ছে, মানুষদেরকে বোঝাচ্ছে। মানে আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না যারা হয় বাচাল। তো হু এর পূর্বে নাউন হচ্ছে পিপুল, পিপুল হচ্ছে প্লুরাল, তাই এখানে আমরা প্লুরাল ভার্ব নিলাম। আর এগুলো হচ্ছে রাইট ফর্ম ভার্বের আলোচনা, তোমরা আমাদের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এরপর হচ্ছে আই লাইক টু প্লে ক্রিকেট ইন মাই লেজার টাইম, আমি আমার অবসর সময়ে ক্রিকেট খেলতে পছন্দ করি। ওয়েন আই গেট আ চান্স, যখন আমি চান্স পাই, সুযোগ পাই ড্যাশ। তো এখানে বলছে আমি লেজার টাইমে ক্রিকেট খেলতে পছন্দ করি, তাই তো। তো ওয়েন আই গেট আ চান্স, যখন আমি সময় পাই, তখন কি আমি তো তখন আর ফুটবল খেলবো না, তাই না, কারণ পছন্দ করি ক্রিকেট, তো এটাই হবে। তো বলতেছে যখন আমি সময় পাই তখন আমি বন্ধুদের সাথে ক্রিকেট খেলি, এটা লিখতে পারো। ওয়েন আই গেট এ চান্স, আমি ক্রিকেট খেলি। তো নর্মালি যখন ওয়েন থাকবে, ওয়েন থাকবে তখন ওয়েনের সাথে যে সেন্টেন্সটা, এই যে আই গেট এ চান্স, এই সেন্টেন্সটা যদি ভার্বের 1 নম্বর ফর্ম হয় তাহলে কমপ্লিট করার ক্ষেত্রে তোমাদের ভার্বের 1 নম্বর ফর্ম নিতে হবে। তো ওয়েন আই গেট এ চান্স, যখন আমি সময় পাই, আমি খেলি, আই খেলা ইংলিশ কি প্লে, আই প্লে ভার্বের 1 নম্বর ফর্ম নিয়েছি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস, তোমরা দিয়ে নাও। ওকে, শেষ। এরপরে কি হবে, whenever my uncle comes to our house, যখনই আমার চাচা আমাদের বাসায় আসে, he dash, সে কিছু একটা করে। এবার বলতেছে I have never seen, আমি কখনোই দেখি নাই, him তাকে, coming to our house empty handed, আমি তাকে আমাদের বাসায় কখনো খালি হাতে আসতে দেখি নাই। তার মানে কি, তার চাচা যখনই আসে কিছু না কিছু একটা নিয়ে আসে তার সাথে, তাই না, হয়ে তো গেল, খালি হাতে আসে না মানে কি, কিছু একটা কিছু নিয়ে আসে। সো এখানে বলছে whenever, যখন এই whenever থাকলে একই নিয়ম, whenever থাকলে এর সাথে যে সেন্টেন্সটা এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে কমপ্লিট করার ক্ষেত্রে পরের অংশটাও প্রেজেন্ট টেন্স হবে, মানে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। যদি এটা পাস্ট ফর্ম হয়, V2 হয়, তাহলে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে পরের অংশটাও V2 নিতে হবে। সো এখানে রয়েছে কামস, তাই না, ভার্বের 1 নম্বর ফর্ম। তো আমরা হচ্ছে এখানে ভার্বের 1 নম্বর ফর্ম নিব সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে। তো এখানে হবে যখনই আমার চাচা আমাদের বাসায় আসেন, তিনি হচ্ছে কিছু না কিছু আনেন তার সাথে। তো আমরা লিখি হি, সে, আনা ইংলিশ কি ব্রিং, BRINGS হবে, ব্রিংস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে S/S যুক্ত হয়। ওকে, তুমি যদি S না দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে না। হি ব্রিংস সামথিং, তিনি আনেন কিছু একটা, উইথ হিম। ওকে, বুঝতে পেরেছো? এস কি জন্য যুক্ত করলাম, না বুঝতে পারলে আমাদের রাইট ফ্রম ভার্ব ভিডিওতে দেখে নিও। আচ্ছা, 17 নম্বর রুল কি বলছে, যে এটা খুবই সহজ। যদি দেখো যে বাক্যে আমাদের টু রয়েছে তাহলে তুমি যেটা করবে, টু বসিয়ে ভার্বটা, টু বসিয়ে এরপরে ভার্ব বসাবে,
টু তারপরে একটা ভার্ব বসাবে, সেন্টেন্স কমপ্লিট করে ফেলবে। মানে টু যদি দেখো, টু এই যে টু রয়েছে, টু থাকলে যেটা হবে অনেক সময় টু দেওয়া থাকবে, তখন নর্মালি ভার্ব বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। অনেক সময় আবার হবে টু থাকবে, এই টুটা আবার থাকবে না, তখন তোমার যেটা করতে হবে টু প্লাস ভার্ব এরকম বসিয়ে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তো আমরা করি দ্য পোয়েম। ও এখন হচ্ছে অর্থটা তো একটু বলে দিতে হবে, তাই না? এটার অর্থ হচ্ছে যে এতই যে, নেগেটিভ অর্থ হবে। যেমন আমি বললাম সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। ওকে, তো আমি বলতে পারি আমার এতই ঘুম পাচ্ছে যে আমি চোখ খোলা রাখতে পারছি না, এরকম আর কি। ওকে, এরকম নেগেটিভ অর্থ দিবে। টু নেগেটিভ অর্থ দেয়। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি হচ্ছে এতই কঠিন, টু ড্যাশ কিছু একটা। দ্য টিচার টোল্ড আস, শিক্ষক আমাদেরকে বললো টু লিসেন টু হিম কেয়ারফুলি, তাকে মনোযোগ দিয়ে শুনতে। তো এখানে কি হবে দেখেন, এখানে কি বলতেছে, এখানে বলতেছে যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি হচ্ছে এতই কঠিন। দেখো কঠিন হলে কি হয়, ধরো পড়াশোনার ক্ষেত্রে কোনো জিনিস কঠিন হলে সেটা আমাদের বুঝতে কঠিন হয়, তাই না? সেটাই তো, তাই না? কোনো কিছু একটা কঠিন হলে সেটা বুঝতে কঠিন হয়, তো এটাই হবে আর কি। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু, বোঝা ইংলিশ আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড এখানে হবে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, কবিতাটি বুঝতে খুবই কঠিন, বা কবিতাটি এতই কঠিন যে বুঝতে সমস্যা হচ্ছে। তো আমাদের হচ্ছে এই ছিল হচ্ছে 17টা নিয়ম, আর নিয়ম নাই। এই 17টা নিয়ম যদি তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ওকে, খাতায় নোট করে নাও, বা আমাদের বললে আমরা হচ্ছে তোমাদের স্লাইডটা তোমাদেরকে শেয়ার করে দেব, যাতে তোমাদের পরবর্তীতে বুঝতে বা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ক্ষেত্রে নিয়মগুলো পড়তে প্র্যাকটিস করতে সহজ হয়। সো তোমরা যদি এই 17টা রুল ভালো করে প্র্যাকটিস করো, আশা করি এর বাইরে থেকে কোনো আসবেই না সেন্টেন্স, কারণ এর বাইরে থেকে আসার মতো নাই কিচ্ছু। ওকে, যেগুলো আসতে পারে এখানে সব গুরুত্বপূর্ণ নিয়মগুলো এখানে আমি নিয়ে এসেছি, 17টা রুলের ভিতরে সবগুলোই আমি নিয়ে এসেছি। সো এর বাইরে থেকে নর্মালি কোনো কিছু থাকবে না। তো তোমাদের কাজ হবে এগুলো শিখে ভালো করে প্র্যাকটিস করা। ওকে, প্র্যাকটিস ছাড়া কিন্তু, প্র্যাকটিস করা ছাড়া কোনো বিকল্প নাই, রুল শিখলেই হয় না, প্র্যাকটিস না করলে কিচ্ছু পারবে না। ওকে, সো আজকে পর্যন্তই, তোমাদের জন্য শুভকামনা। তো আজকে পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।